প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক বেশি ভালো আছো। আজকের এই গদ্য যেগুলো আছে সেগুলোর ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার মনে হচ্ছে আমরা সুন্দর সিকোয়েন্স অনুযায়ী এবং ধারাবাহিকভাবে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা প্রথমে 5টি কবিতা শেষ করেছি, সকালে আরো 2টি কবিতা শেষ করেছি, বিকেলে আমরা উপন্যাসটি শেষ করেছি, লাল সাল উপন্যাস, এবং প্রত্যেকেই ক্লিয়ার হয়েছে। আজ রাত আমরা 3টি গদ্য শেষ করব এবং আগামীকাল সকালে আমরা সিরাজউদ্দৌলা নাটকটি শেষ করব। আগামীকাল বিকেল আমরা আরো 3টি গদ্য শেষ করব এবং রাতে চমৎকার ওয়েতে, বিকেলের পর থেকে চমৎকার ওয়েতে প্রত্যেকটি জিনিস আমরা সুন্দর করে রিভিশন দেব, সকালে পরীক্ষা দিতে চলে যাব। এই হচ্ছে আমাদের প্ল্যান। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই লাইভটি নেটে, লাইটে, সাউন্ডে ক্লিয়ার আছে কিনা এবং শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে কিনা ভাইকে জটপট কমেন্টস করে জানিয়ে দিতে হবে। আমরা কে কোথায় থেকে জয়েন হয়েছে সেটা একটু কমেন্টস করে জানিয়ে দাও। নিশ্চিত থাকো, ইনশাল্লাহ আল্লাহর রহমতে তোমাদের বাংলা পরীক্ষা ভালো হবে, এটি প্রত্যাশা রাখতে পারি, প্রত্যাশা করতে পারি। সো ইতিমধ্যে তোমরা যারা লাইভে জয়েন হয়েছো, নেট ক্লাসটি বা লাইভটি নেটে, লাইটে, সাউন্ড ক্লিয়ার আছে কিনা, শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে কিনা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। প্রত্যেকেই আজকের এই লাইভটি সর্বোচ্চ শেয়ার করতে হবে এবং আমরা আমাদের পড়ো এইচএস অ্যাডমিশন কেয়ার প্ল্যাটফর্মের ইতিহাস ভেঙে দিতে চাই আজকের ক্লাসটি শেয়ার করার মাধ্যমে। আমি একটু দেখতে চাই কারা কারা শেয়ার করেছি। ওকে, প্রত্যেকে খাতা কলম নিয়ে বসে যায় এবং প্রত্যেকের জায়গা থেকে সর্বোচ্চ শেয়ার করতে হবে আজকের লাইভটি, একদম সর্বোচ্চ। তারপর আমরা শুরু করব জাস্ট 1 মিনিটের মধ্যে। আমরা যতজন জয়েন হয়েছি প্রত্যেকে 1 মিনিটের মধ্যে আজকের লাইভটি সর্বোচ্চ শেয়ার করে দিব। ওকে, আমরা কোথায় কোথায় শেয়ার করব? আমরা নিজেদের টাইমলাইনে শেয়ার করব, কলেজের মেসেঞ্জার গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, টেলিগ্রাম গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ আছে, সব জায়গায় আমরা শেয়ার করব। যেহেতু একদম মাগরিবের নামাজের পর পেরে প্রত্যেকে এখনো নামাজ শেষ করে আসতে একটু 1-2 মিনিট দেরি হতে পারে। সো সবাই সবার জায়গা থেকে সর্বোচ্চ শেয়ার করে দিই। একটু আমাকে কমেন্ট করে জানাও লাল সালু আমরা সবাই বুঝতে পেরেছি এবং লাল সালু ক্লিয়ার কিনা বলো। লাল সালু আমাদের সবার ক্লিয়ার কিনা বলো। লাল সালু, যে লাল লাল সালু আমাদের ক্লিয়ার। ওকে, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থীদের সবাই সবার জায়গা থেকে আজকের লাইভটি সর্বোচ্চ শেয়ার করে দিতে হবে। ওকে, আচ্ছা, এই যে ক্লাসে যে পড়া মুখস্থ করা যায় এটি কি এখন বিশ্বাস হচ্ছে? তুমি অপরিচিতা যেভাবেই পারো না কেন, আজকের ক্লাসের মাধ্যমে তোমাকে অপরিচিতা ক্লাসেই মুখস্থ করে দেওয়া হবেই হবে ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে। মাঝার একদম প্রত্যেকেই। ওকে, আমরা জাস্ট 1 মিনিট সময় নেব, সবাই সবার জায়গা থেকে সর্বোচ্চ শেয়ার করে দিই। একদম সবাই কারা কারা শেয়ার করেছি দেখি কমেন্ট সেকশনে শেয়ার ডান লিখি। আজকের ক্লাসটি শেয়ার করে কমেন্ট সেকশনে শেয়ার ডান লিখি ভাইয়া, শেয়ার ডান, শেয়ার করে কমেন্ট সেকশনে শেয়ার ডান লিখে একটু ভাইয়া। ওকে, তাহলে বাংলা পরীক্ষা ভালো হবে না? ঠিক আছে, খুশি, হ্যাপি, সবাই শেয়ার করেছি। লাল সালে ইজি ক্লাস হয়েছে, সিরাজউদ্দৌলা ঝামেলা আছে না? ওকে, সিরাজউদ্দৌলা ইনশাল্লাহ ইজি হবে, এতটুকু বিশ্বাস রাখো, কোনো টেনশন নেই। তোমরা তো শেয়ার করো নাই ভাইয়া, শেষ মুহূর্তে তো একটু শেয়ার করতে হয়। সবাই সবার জায়গা থেকে লাইভটি সর্বোচ্চ শেয়ার করে দিব। আচ্ছা, আমরা কোথায় কোথায় শেয়ার করবো? শেয়ার ডান করেছো আমার সরোয়ার, শেয়ার ডান করেছো সুমাইয়া সুমু, শেয়ার ডান করেছো সিফাত, শেয়ার ডান করেছো রিফাত, শেয়ার ডান করেছো। ওকে, ঠিক আছে, শেয়ার ডান করেছো। আর কারা কারা দেখি? জাকি ভাই আছেন শেয়ার ডান, সানি ইসলাম শেয়ার ডান করেছো, নিশান ডান করেছো,
শরীফুল ইসলাম শেয়ার ডান, ঠিক আছে। মাঝারুল, কি হয়েছে, সমস্যা কি? এই আচ্ছা, কালকে তো আমরা 7,000 ছিলাম, আজকে মাত্র আমরা 3,000 হই নাই। আর আমরা সকালবেলায় তো আমাদের 4,000 ছিল। কি সবাই কি পড়ায় বসে গেছে? নিশান, আচ্ছা ওকে, চলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করছি আমরা আমাদের আজকের ক্লাসটি, অপরিচিতা। তো অপরিচিতাকে তুমি প্রথমে যে বিষয়টা আমরা জানতে হবে সেটি একটু আমরা সহজ ভাষায় জেনে নিই। আচ্ছা, আমাদের কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা একটার জন্য সর্বোচ্চ 30 মিনিট সময় পাবো। ওই 30 মিনিটের মধ্যে কিন্তু আমরা আজকের মানে প্রত্যেকটির জন্য 30 থেকে 35 মিনিট সময় পাবো, ঠিক আছে। যে কোনো জিনিসকে আমরা সুন্দর একদম অল্প সময়ে বুঝাইতে পারা এবং অল্প সময়ে শেষ করা, আমি মনে করি এটি আমাদের জন্য ভালো। তো এখানে আমি যেটি দেখতে পাবো সেটি এখানে হচ্ছে আমার এলাকার বড় ভাই অনুপম, সবাই লিখে ফেলবে অনুপম। ওকে, এই অনুপমের ঠিক এই আসে আমার আমার বান্ধবী কল্যাণী, সবাই লিখো, কল্যাণী হচ্ছে গালিবের বান্ধবী। এই অনুপমের ছিল অনুপমের মা, বাবা এবং মামা। এদিকে অনুপমের ছিল অনুপমের বন্ধু হরিশ, আর এদিকে ছিল অনুপমের ফুফাতো ভাই বিনুদা। ওকে, একটু এই জিনিসটা আমরা সহজে জানবো, বিনু দাদা। এদিকে আমরা যেটি দেখবো সেটি হচ্ছে কল্যাণী আমার বান্ধবী বা গালিবের বান্ধবী যে কল্যাণীকে আমরা দেখতে পাচ্ছি। কল্যাণীর বাবা হচ্ছে শম্ভুনাথ, শম্ভুনাথ। ওইদিকে শম্ভুনাথ, শম্ভুনাথের একজন উকিল বন্ধু ছিল, শম্ভুনাথের উকিল বন্ধু। এই হচ্ছে টোটাল অপরিচিতার অবস্থা। অবস্থাটা এরকম যে অনুপম হচ্ছে গালিবের এলাকার বড় ভাই। এই গালিবের এলাকার বড় ভাই অনুপমের বিয়ের জন্য দেখা হয়েছে গালিবের কানপুরের বান্ধবী। আমার তো বান্ধবী বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। আমার বান্ধবী কল্যাণীর জন্য অনুপমের বিয়ের প্রস্তাব হয়েছে। তো অনুপমের মা বাবা এবং মামা, বাবা ছিল না, বাবা মারা গেছে, মামা হচ্ছে অভিভাবক। বিয়ের ক্ষেত্রে মামাই সবকিছুর আয়োজন করেছিলেন বা অভিভাবক হিসেবে ভূমিকা রাখলেন। এক্ষেত্রে এই হরিশ, এই হরিশ কল্যাণীর খবরটা দিয়েছিলেন হরিশ, আর কথা পাকাপোক্ত করেছিলেন বিনোদা। হরিশ এই কল্যাণীর খবরটা দিয়েছেন যে একটা সুন্দর মেয়ে আছে। আর বিনোদা যাকে আমরা দেখতে পাচ্ছি, এই বিনোদা হচ্ছে মেয়ের বাবার সাথে কথা টথা বলেছিলেন। ওইদিকে মেয়ের বাবা হচ্ছে শম্ভুনাথ, আর মেয়ের বাবার বন্ধু হচ্ছে উকিল বন্ধু একজন আছেন। যাই হোক, অনুপমের সাথে কল্যাণীর বিয়ের কথা হয়েছে, বিয়ের খাওয়া দাওয়া হয়েছে, কিন্তু বিয়েটি হয়নি। এবং শেষ পর্যন্ত এই কল্যাণী আর কোনো বিয়ে করেনি, অনুপমও বিয়ে করেনি। ওকে, এখন আমরা গল্পের মাধ্যমে এটি জানবো, জেনে আবার আমরা মুখস্থ করব। এভাবে লিখেই সব তথ্য আমরা এখানে বলে ফেলবো। এখন আমি বলবো না, যেহেতু আমি একটু পরেই সবকিছু বলবো। জাস্ট আমি বুঝাইলাম যে এদিকে হরিশ, এদিকে বিনোদা, এদিকে বাবা মা মামা, অনুপম, কল্যাণী, শম্ভুনাথ এবং উকিল বন্ধু। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন এই তথ্যগুলো আমরা সুন্দর করে সবকিছু শুনবো এবং দেখবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমরা যার সম্পর্কে জানবো সে হচ্ছে অনুপম। এরপরে ক্লাস শেষে তোমাদেরকে এই পিডিএফ দিয়ে দিব। এই পিডিএফটি শুধু একবার রিডিং পড়বা, দেখবে যে প্রত্যেকটি তথ্য তোমার ক্লিয়ার থাকবে। ওকে, আচ্ছা। না না না, আমাদের অপরিচিতা এগুলো হয়নি, আমরা আজকে গদ্য শুরু করেছি। মাজার, নেট কি প্রবলেম? আচ্ছা তোমরা একটু থাকো ভাই, পেজগুলো আসুক। সমস্যা, আচ্ছা ওকে, শুরু।
বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমরা যার সম্পর্কে জানবো, আমি যে তোমাকে একটু আগে দেখালাম, অনুপম। অনুপম হচ্ছে আমার এলাকার বড় ভাই। অনুপম, সুন্দর করে সবাই বুঝবা প্লিজ। অনুপম MA পাস করলো। যখন বিয়ের কথা হচ্ছে তখন অনুপমের বয়স হচ্ছে 23। আর ট্রেনে যখন ট্রেনের সময় অনুপমের বয়স ছিল 27। জাস্ট এতটুকু জেনে রাখো, যখন অনুপমের বিয়ের কথা হচ্ছে তখন অনুপমের বয়স ছিল 23। আর এর পরবর্তীতে যখন ট্রেনে ভ্রমণ করা হচ্ছে বা বর্তমান অনুপমের বয়স, বর্তমান অনুপমের বয়স হচ্ছে 27। এটা মুখস্থ রাখো। এখন কেউ যদি তোমাকে বর্তমান বয়স বলে, তাহলে অনুপমের বিয়ের সময় বয়স ছিল 23। এখন বিয়ের সময় মামার বয়স যত ছিল ততর সাথে আরো কত যোগ হবে? 4 যোগ হবে। বিয়ের সময় কল্যাণের যত বয়স ছিল ততর সাথে আর 4 যোগ হবে। কেউ যদি তোমাকে বর্তমান কারো বয়স জিজ্ঞেস করে, এখান থেকে তুমি 4 যোগ করবা। বিসমিল্লাহির রহমানির রহিম। অনুপমের বয়স হচ্ছে, অনুপম MA পাস করলো, বয়স 23, বর্তমান বয়স 27। অনুপমকে শিমুল ফুল এবং মাকাল ফলের সাথে তুলনা করছেন পণ্ডিত মশাই। সবাই একটু লিখতে হবে, শিমুল ফুল হচ্ছে তুলা। দ্রুত দ্রুত ভাইয়া। শিমুল ফুল হচ্ছে তুলা, যেটি কোনো শিমুল ফুল হচ্ছে তুলা, এবং মাকাল ফল, মাকাল ফল দেখতে সুন্দর কিন্তু কোনো কাজে লাগে না। অনুপম হচ্ছে এরকম একজন ব্যক্তি। তো পণ্ডিত মশাই অনুপমকে বিদ্রুপ করে, সবাই একটু লিখে ফেলো যে অনুপমকে বিদ্রুপ করে শিমুল ফুল এবং মাকাল ফলের সাথে তুলনা করেছেন। আচ্ছা, অনুপম হচ্ছে অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাই। এই গজানন, সবাই একটু লিখি, অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাই। অনুপম হচ্ছে অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাই। দেবী দুর্গার দুইটা ছেলে ছিল, গণেশ এবং কার্তিক। দেবী দুর্গা, গণেশ কার্তিক। ভাইয়া গণেশ কার্তিক, এই যে এই অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাই। গজানন যে তুমি দেখতে পাচ্ছ যে ভাইয়া গণেশ, এই গণেশের ছোট ভাই হচ্ছে কার্তিক। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনুপম অনেক বেশি আদরে বড় হয়েছেন। অনুপম অনেক বেশি আদরে বড় হয়েছেন, এই কারণে তাকে এই জিনিসটা বলা হয়েছে। তো আমি আজকে বেশি তথ্য বলবো না, আমি জাস্ট হচ্ছে যেগুলো তোমাদের MCQ আসবে শুধু সেগুলো বলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। অনুপম MA পাস করলো, বয়স 23। যখন বিয়ের কথা হচ্ছে বর্তমান বয়স 27। অনুপমকে পণ্ডিত মশাই শিমুল ফুল এবং মাকাল ফলের সাথে তুলনা করেছেন বিদ্রুপ করে। শিমুল ফুল হচ্ছে তুলা, আর মাকাল ফল হচ্ছে দেখতে সুন্দর কিন্তু কোনো কাজে লাগে না। অনুপমকে তুলনা করা হয়েছে অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাই। দেবী দুর্গার দুইটা ছেলে ছিল, গণেশ এবং কার্তিক। এই আচ্ছা, শিশুকালে কোলে কোলে অনুপম মানুষ হয়। এরপরে এই যে সে MA পাস করেছে, উমিদারি নেই, চাকরির আশায় অন্য নিকট ধরনা দেওয়া অথবা প্রার্থনা করা। সবাই লিখে ফেলি, উমিদারি মানে হচ্ছে প্রার্থনা করা। চাকরির জন্য উমিদারি করা বা প্রার্থনা করা নেই। ছোটবেলা অনুপমের সুন্দর চেহারার জন্য বিদ্রুপ করা হতো, যে সে ছোটবেলা অনুপমের যে সুন্দর চেহারা, এটার জন্য অনুপমকে বিদ্রুপ করা হতো। তাহলে এই পর্যন্ত সবাই ক্লিয়ার করে একটু লিখে ফেলি। ভাই বলছে বেশি তথ্য দিব না, যেগুলো আছে শুধু সেগুলো দিব। এটি দিয়ে যেন অন্তত MCQ সহ সবকিছু উত্তর দিতে পারো। আরেকবার বলছি, অনুপম MA পাস করেছে, বয়স 23। আর অনুপমের বর্তমান বয়স হচ্ছে 27। শিমুল ফুল এবং মাকাল ফলের সাথে তুলনা করেছেন পণ্ডিত মশাই। তাকে অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইয়ের সাথে তুলনা করা হয়েছে। শিশুকালে কোলে কোলে মানুষ হয়, উমিদারি নেই। অনুপম যেহেতু MA পাস করেছে, বাট চাকরির জন্য তার কোনো ধরনের প্রার্থনা নেই, কারো কাছে কোনো ধরনা নেই, কোনো টেনশন চিন্তা নেই। ছোটবেলায় অনুপম সুন্দর চেহারার জন্য অনুপমকে সবাই বিদ্রুপ করত। আচ্ছা, এখানে তুমি একটা তথ্য লিখে রাখো, অনুপম তামাকটুকু পর্যন্ত খায়নি। ভাই একটু লিখে ফেলি, অনুপম তামাকটুকু পর্যন্ত খায়নি। তামাকটুকু, এত ভালো ছেলে, অনুপম তামাকটুকু পর্যন্ত খায়নি। ওকে, আশা করছি সবাই অনুপম সম্পর্কে ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এবার আমরা শিখবো অনুপমের বাবা। অনুপম ক্লিয়ার ভাইয়া? আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। অনুপমের বাবা ছিলেন গরিব, পেশা ছিল ওকালতি। অনুপমের বাবা গরিব হয়ে জন্মগ্রহণ করেছেন, কিন্তু বড়লোক হয়ে মৃত্যুবরণ করেছেন। আচ্ছা, মৃত্যুর পর সে সারাদিন টাকা উপার্জনে ব্যস্ত ছিলেন। মৃত্যুর পর সে টাকা উপার্জন অথবা ব্যস্ততা থেকে মুক্তি পেয়েছেন। কেবল উপার্জন করতে ব্যস্ত ছিলেন, তাই নিজের টাকা ভোগ করতে পারলেন না। অনুপমের বাবা অনেক বেশি টাকা উপার্জনে ব্যস্ত ছিলেন, তাই তিনি টাকা উপার্জন করতে গিয়ে, মানে এই যে টাকা উপার্জন করেছেন সে টাকা নিজে খেয়ে যেতে পারেননি, তিনি হঠাৎ করে মারা গেলেন। তাহলে আরেকবার ভাই, অনুপমের বাবা গরিব হয়ে জন্মগ্রহণ করলেন, বড়লোক হয়ে মৃত্যুবরণ করলেন, পেশা ছিল ওকালতি। তোমাকে যদি পরীক্ষাতে আসে যে অনুপমের বাবা কি ছিলেন,
ওকালতি ছিলেন বা উকিল ছিলেন। তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুর পর প্রথম অবকাশ পান। কেবল উপার্জন করতে ব্যস্ত ছিলেন, তাই নিজের টাকা ভোগ করতে পারলেন না। অনুপমের বাবা ক্লিয়ার? ভাইয়া অনুপমের বাবা ক্লিয়ার? ওকে, এরপরে ধরো ভাইয়া অনুপমের মা। অনুপমের মা, ওকে ভাইয়া, গরিব ঘরের মেয়ে, অনুপম ধনী ঘরের সন্তান। মা ভুলেন না বা ভুলতেও দেন না। মানে অনুপমের মা কিন্তু ছিলেন গরিব, আর অনুপম কিন্তু বড় লোক হয়েছেন যেহেতু তার বাবা অনেক টাকা উপার্জন করেছিলেন। আচ্ছা, মাতার আদেশ মেনে চলা, অনুপম সবসময় তার মায়ের আদেশ মেনে চলতেন। আচ্ছা, এরপরে এই পর্যন্ত আমাদের মা সম্পর্কে জানলে হবে যে অনুপমের মা গরিব ঘরের মেয়ে ছিলেন, অনুপম ধনী ঘরের সন্তান। কেন? তার বাবা উকিল ছিলেন এবং তার বাবা অনেক বেশি অর্থ উপার্জন করেছিলেন। আচ্ছা, মা বলেন না এবং বলতে দেন না, মাতার আদেশ সবসময় তিনি মেনে চলতেন। শেষ। এরপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা যেটি জানবো সেটি হচ্ছে মামা, অনুপমের মামা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনুপমের বাবা যেহেতু মারা গেছে, অনুপমের এই যে সংসারের বা তাদের পরিবারের এখন প্রধান অভিভাবক হচ্ছে তাদের মামা। মামা হচ্ছে আসল অভিভাবক, 6 বছরের বড়। তাহলে তুমি সবসময় এটা চিন্তা রাখবা, অনুপম থেকে অনুপমের মামা 6 বছরের বড়। অনুপমের মামা ফল্গুর বালির মতো সবসময় তাদের পরিবারে থাকতো। ফল্গুর বালি হচ্ছে, ফল্গু কি বালি কি, এটি হচ্ছে ভারতের গয়া অঞ্চলের অন্তঃসলীলা নদী। তোমাদেরকে ভাই এই তথ্যগুলো সব দিয়ে দিচ্ছি। ভারতের গয়া অঞ্চলের অন্তঃসলীলা নদী, ভারতের গয়া অঞ্চলের অন্তঃসলীলা নদী, যার উপরে বালি, উপরে বালি নিচে পানি। সবাই এটা লিখে ফেলি যে যার উপরে বালি নিচে পানি। তিনি অনুপমের ভাগ্য দেবতার প্রধান এজেন্ট। তাদের পরিবারে অনুপমের মামা হচ্ছে ভাগ্য দেবতার প্রধান এজেন্ট। তিনি কাউকে কলকাতার বাইরে যেতে দিতেন না, বা তিনি নিজেও যেতে চাইতেন না। আচ্ছা আচ্ছা, চমৎকার। ওকে ভাইকে একটু দ্রুত বলতেছি, ভাইকে সবাই কি ক্লিয়ার? ভাইয়া ভাই সবাই কি বুঝতেছি? আচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তিনি কলকাতার বাইরের যে কোনো জায়গাকে আন্দামান দ্বীপ বলতো। এটা হচ্ছে কলকাতার বাইরে একটি জায়গা। তিনি কলকাতার বাইরে শুধু গিয়েছেন কোন্নগর পর্যন্ত, কলকাতার নিকটে একটি জায়গা। এটা লিখে ফেলে যে তিনি কলকাতার বাইরে কোন পর্যন্ত গিয়েছিলেন? কোন্নগর পর্যন্ত। অনুপমের মামা কলকাতার বাইরে কখনো যেতেন না। কলকাতার বাইরের যে কোনো জায়গাকে তিনি আন্দামান দ্বীপ বলে অভিহিত করতেন। কলকাতার বাইরের একটি জায়গা হচ্ছে আন্দামান দ্বীপ। বেশি তথ্য আর দিব না। ওকে ভাইয়া, কলকাতার বাইরে একটি জায়গা আন্দামান দ্বীপ। ভাই বুঝতে পেরেছি তো? যদি মানে এগুলো তো সব বইতে আছে, বাট ভাই যেগুলো বোঝানো দরকার সেগুলো দিচ্ছি। আন্দামান দ্বীপ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আরেকবার বলছি, অনুপমের মামা হচ্ছে আসল অভিভাবক, 6 বছর বড়। অনুপমের মামা তাদের পরিবারে ফল্গুর বালির মতো থাকতেন। ফল্গুর বালি কি? ভারতের গয়া অঞ্চলের অন্তঃসলীলা নদী। অনুপমের মামা হচ্ছে ভাগ্য দেবতার প্রধান এজেন্ট। আচ্ছা, ফল্গুর বালির মতো কি? যার উপরে বালি নিচে পানি। এটা মাথায় রাখবা যে উপরে বালি নিচে পানি, বল উপরে বালি নিচে পানি। আচ্ছা, তিনি কলকাতার বাহিরে কাউকে যেতে দিতেন না বা যাওয়ার জন্য ইচ্ছুক ছিলেন না। কলকাতার বাহিরের যে কোনো জায়গাকে তিনি আন্দামান দ্বীপ হিসেবে অভিহিত করতেন। তিনি কলকাতার বাইরে শুধু গিয়েছিলেন কোন্নগর পর্যন্ত। কোন্নগর হচ্ছে কলকাতার নিকটস্থ একটি জায়গা। কোন্নগর কোথায়? কলকাতার নিকটস্থ একটি জায়গা। বুঝাইতে পেরেছি? আচ্ছা, আর আন্দামান দ্বীপ হচ্ছে ভারতের সীমানাভুক্ত বঙ্গোপসাগরের একটি দ্বীপ। যারা লিখতেছে একটু লিখবিলি, আন্দামান দ্বীপ হচ্ছে ভারতের সীমানাভুক্ত বঙ্গোপসাগরের একটি দ্বীপ। তিনি টাকার প্রতি খুবই আসক্তি ছিলেন। কে? অনুপমের মামা। তিনি অনুপমকে যেহেতু বিয়ে করাবেন, কেমন ব্যয় চাচ্ছেন, তার কাছে মেয়ে দর্তব্য না, মেয়ের বাবা কেমন হবেন সেটি হচ্ছে তার কাছে গুরুত্বপূর্ণ। টাকা নেই কিন্তু টাকা দিতে কসুর করবে না, এরকম একজন ব্যয় তিনি চাচ্ছেন। তিনি সবসময় অভিমান করে থাকতেন। আশা করছি সবাই ক্লিয়ার হয়েছে। একটু দেখো তো আমরা এটা ক্লিয়ার হয়েছে কিনা। তিনি যদি মনু হইতেন তাহলে সবাইকে হাবড়ার ফুল পার হওয়া নিষেধ করতেন। সবাই এটা লিখে ফেলি। মনু হচ্ছে আইন প্রণেতা। অনুপমের মামা যদি আইন প্রণেতা হইতেন তাহলে সবাইকে হাবড়ার ফুল পার হওয়া নিষেধ করতেন। সবাই লিখে ফেলি, হাবড়ার ফুল পার হওয়া নিষেধ করতেন। সবার এই পর্যন্ত মুখস্থ? একটু দেখো তো ভাই মুখস্থ। তোমরা একটু যে কমে গেছো, আমি হতাশ হয়ে গেছি। এগুলো ভাই স্পিরিটও পাচ্ছি না কেন যেন আজকে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনুপমের মামা হচ্ছে তাদের পরিবারের আসল অভিভাবক। আচ্ছা, অনুপমের মামা হচ্ছে তার থেকে 6 বছর বড়।
অনুপমের মামা তাদের পরিবারে ফল্গুর বালির মতো থাকতো। ফল্গু হচ্ছে ভারতের গয়া অঞ্চলের অন্তঃসলীলা নদী। অন্তঃসলীলা মানে যার উপরে বালি নিচে পানি, বল উপরে বালি নিচে পানি। আচ্ছা, অনুপমের মামা হচ্ছে তাদের পরিবারের ভাগ্য দেবতার প্রধান এজেন্ট। আচ্ছা, তিনি কলকাতার বাইরের যে কোনো জায়গাকে আন্দামান দ্বীপ বলতেন। এটি হচ্ছে কলকাতার বাইরের একটি জায়গা, ভারতের সীমানাভুক্ত বঙ্গোপসাগরের একটি দ্বীপ। তো কলকাতার বাইরের যে কোনো জায়গায় তিনি আন্দামান দ্বীপ। আমরা মাঝে মাঝে বলি না উগান্ডা, তুই কি উগান্ডা থাকিস, উগান্ডাকে আমরা একটু হ্যাও করে বলি না। এই অনুপমের মামা কলকাতার বাইরের যে কোনো জায়গাকে আন্দামান দ্বীপ বলতো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বুঝতে পেরেছি তিনি কলকাতার মানে বাইরের সর্বোচ্চ কোন্নগর পর্যন্ত গিয়েছেন। কোন পর্যন্ত? কোন্নগর। কোন্নগর হচ্ছে কলকাতার নিকটে একটি জায়গা। তিনি টাকার প্রতি খুবই আসক্তি ছিলেন। কে? অনুপমের মামা। তিনি টাকা নেই কিন্তু টাকা দিতে কসুর করবেন এমন একজন ব্যয় চাচ্ছেন। এরপর হচ্ছে তিনি সবসময় অভিমান করে থাকতেন। তিনি যদি মনু হইতেন, মনু মানে আইন প্রণেতা, সবাই লিখে ফেলি, মনু হইলে হাবড়ার ফুল পার হওয়া নিষেধ করতেন। সবার এই পর্যন্ত ক্লিয়ার? বলে এই পর্যন্ত ক্লিয়ার? তাহলে ভাইয়া আশা করছি সবার মুখস্থ হয়েছে। আরেকবার একটু সবাই দেখি বিসমিল্লাহ পড়ে। আমি আজকে তোমাদের একটা মুখস্থ করবেই ভাইয়া, কেন যেন হঠাৎ স্পিড পাচ্ছি না তোমাদেরকে আজকে দেখি। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। অনুপম, বলো সবাই আমার সাথে বলো। অনুপম এমএ পাস করেছে। মুখস্থ ভাইয়া, অনুপম এমএ পাস করেছে। যখন বিয়ের কথা হচ্ছে তখন অনুপমের বয়স হচ্ছে 23। বর্তমান অনুপমের বয়স হচ্ছে 27। অনুপমকে পণ্ডিত মশাই শিমুল ফুল এবং মাকাল ফলের সাথে তুলনা করেছেন। শিমুল ফুল হচ্ছে তুলা আর মাকাল ফল হচ্ছে অন্তঃসার শূন্য। তো এটি জাস্ট হচ্ছে এমসিকিউ যেভাবে আসবে সেভাবে বুঝাই দিলাম। বিদ্রুপ করে তাকে এটি বলেছেন। ওকে, তিনি এত বেশি আদর পেয়েছেন অনুপম, তো অনুপমকে অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাই বলা হয়েছে। অন্নপূর্ণা হচ্ছে দেবী দুর্গা। দেবী দুর্গার যে দুইটি ছেলে ছিল গণেশ এবং কার্তিক, এই অনুপমকে কার্তিকের সাথে তুলনা করা হয়েছে। অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাই। দেবী দুর্গার দুইটি ছেলে ছিল গণেশ এবং কার্তিক। দেবী দুর্গার দুইটি ছেলে ছিল গণেশ এবং কার্তিক। অনুপমকে কার্তিকের সাথে তুলনা। শিশুকালে কোলে কোলে অনুপম মানুষ হয়। উমেদারি নেই, তিনি এমএ পাস করেছেন কিন্তু চাকরির জন্য উমেদারি। চাকরির জন্য যে তিনি প্রার্থনা করবেন, ধরনা দিবেন, এই ধরনের কোনো কিছুতে নেই। ছোটবেলায় অনুপমের সুন্দর চেহারার জন্য সবাই অনুপমকে বিদ্রুপ করে বলতো। অনুপম তামাকটুকু পর্যন্ত খায়নি। আর অনুপমের শ্বশুর অনুপমকে বাবাজি বলে ডাকছেন। এটাও লিখে ফেলো, তোমাদের পরীক্ষাতে আসবে যে অনুপমের শ্বশুর বা শম্ভুনাথ অনুপমকে কি বলে সম্বোধন করেছেন? বাবাজি। ভাই লিখে সবাই বাবাজি। ওই যে গতকালকে আমরা যে লিখেছি ওগো, এভাবে লিখে ভাইয়া, ভাইয়া লেখো বাবাজি। বাবাজি দ্রুত লিখতে হবে ভাইয়া। তাহলে অনুপমকে এই যে ভাইয়া কেন বিদ্রুপ করেছে? গুণহীন। একটু যারা লিখতেছে দ্রুত লিখে ভাইয়া। গুণহীন। অনুপম ছিলেন গুণহীন, মানে সবকিছু ঠিক ছিল কিন্তু সে কোনো কথা বলতে পারতো না। মামার উপরে সব নির্ভর করতে হতো, এই কারণে অনুপম গুণহীন ছিলেন। অনুপমকে শম্ভুনাথ বাবাজি বলে সম্বোধন করেছিলেন। কি বলতো ভাইয়া? বাবাজি বলে সম্বোধন করেছিলেন। ওকে, ঠিক আছে, আশা করছি সবাই বুঝছো। এরপর আমরা যেটি বলছি, অনুপমের বাবা গরিব, পেশা উকালতি ছিলেন, মৃত্যুবরণ করেন। মৃত্যুর পর তিনি প্রথম মুক্তি পান কাজ থেকে। কেবল উপার্জন করতে করতে ব্যস্ত ছিলেন, তাই নিজের টাকা নিজে ভোগ করতে পারলেন না। অনুপমের মা গরিব ঘরের মেয়ে, অনুপম ধনী ঘরের সন্তান। মা বলেন না, ভুলতেও দেন না। মাতার আদেশ সবসময় তিনি মেনে চলতেন। মামা আসল অভিভাবক। মামা অনুপম থেকে 6 বছর বড়। ভারতের মামা অনুপমের পরিবার কেমন থাকতো? ভারতের গয়া অঞ্চলের অন্তঃসলীলা নদীর মতো, ফল্গুর বালির মতো, যার উপরে বালি নিচে পানি। অনুপমের পরিবারের ভাগ্য দেবতার প্রধান এজেন্ট কিন্তু তাদের মামা। তিনি কলকাতার বাইরে, কলকাতায় তিনি থাকতেন। কলকাতার বাইরের যে কোনো জায়গাকে তিনি আন্দামান দ্বীপ বলতেন। আন্দামান দ্বীপ হচ্ছে ভারতের সীমানাভুক্ত বঙ্গোপসাগরের একটি দ্বীপ। এই তিনি কলকাতার বাইরে সর্বোচ্চ কোন্নগর পর্যন্ত গিয়েছিলেন। কোন্নগর কোথায়? কলকাতার নিকটস্থ একটি জায়গা। তিনি মনু হইলে, আইন প্রণত হইলে সবাইকে হাবড়ার পুল পার হওয়া নিষেধ করতেন। ওকে, তার টাকার প্রতি খুবই আসক্তি ছিলেন। টাকা নেই কিন্তু টাকা দিতে কসুর করবে না, কিপটামি করবে না, এই ধরনের একজন বেহাই তিনি চাচ্ছেন। আর এই অনুপম সবসময় অভিমান করে থাকতেন। বলে এই পর্যন্ত সবাই ক্লিয়ার? এখন আমরা দেখবো হরিশকে। হরিশ হরিশ হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। হরিশ হচ্ছে অনুপমের বন্ধু, রসিক মানুষ, কানপুরে থাকতো। খাসা মেয়ের খবর। খাসা মানে হচ্ছে চমৎকার, সবাই লিখে ফেলতে হবে ভাইয়া। খাসা মানে হচ্ছে চমৎকার। খাসা মানে চমৎকার। এই চমৎকার মেয়ের খবর কে দিয়েছেন? হরিশ দিয়েছেন। বল হরিশকে। হরিশ হচ্ছে অনুপমের বন্ধু। হরিশ রসিক মানুষ। হরিশ কানপুরে থাকতো। আর কল্যাণীদের বাড়িও কানপুরে। সবাই একটু মানে এই তথ্যগুলো অবশ্যই জানতে হবে ভাইয়া। কল্যাণীদের বাড়িও কানপুরে। ওকে, বল হরিশ বন্ধু, রসিক মানুষ, কানপুরে থাকতো, কল্যাণীরও কানপুরে থাকতো। হরিশ যেহেতু কানপুরে থাকতো, কল্যাণীকে সে দেখেছে অথবা কল্যাণীর খবর সে জেনেছে। এই কল্যাণীর খবর, খাসা মেয়ের খবর, খাসা মানে হচ্ছে চমৎকার কিউট মেয়ের খবর হরিশ দিয়েছে।
অনুপমের মন উতালা করে দিল কে? হরিশ। আসর জমাইতে অদ্বিতীয় ছিলেন কে? হরিশ। শেষ হয়ে গেছে তোমার মুখস্থ। এখানে মুখস্থ বলে ভাইয়া, ভাইয়া সবাই মুখস্থ। আচ্ছা আলহামদুলিল্লাহ সবাই বুঝছো। তাহলে আরেকবার বলো। হরিশ বন্ধু, রসিক মানুষ, কানপুরে থাকতো। এরপর বলো তো খাসা মেয়ের খবর দিয়েছে, অনুপমের মন উতলা করে দিল, আসল জমাইতে অদ্বিতীয় ছিল। শেষ। এখন আমরা দেখবো ভাই বিনু দাদা সম্পর্কে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিনু দাদা হচ্ছে অনুপমের ফুফাতো ভাই, পিসতুতো ভাই মানে ফুফাতো ভাই। বাসাটা ছিল আট, এটা একটু লিখতে হবে। বাসাটা আট মানে তিনি সংযমী হয়ে কথা বলতেন। ওকে, সবাই লিখে বিলি ভাইয়া। অনুপমের ফুফাতো ভাই হচ্ছে বিনুদা, পিসতুতো ভাই বাসাটা আট মানে তিনি সংযমী হয়ে কথা বলতেন, সংযমী হয়ে কথা বলতেন। দ্রুত দ্রুত ভাই, আমরা আজকে কিন্তু সবগুলো শেষ করতে হবে। কন্যাকে আশীর্বাদ করার জন্য বিনুদাকে পাঠানো হয়। তোমাকে আমি ওই যে ওইখানে বললাম যে মেয়ের খবর দিয়েছে বন্ধু, আর মেয়েকে দেখতে গেছে ফুফাতো ভাই। এটা মনে রাখবা যে ওই যে কল্যাণীর খবর দিয়েছে কে? অনুপমের বন্ধু হরিশ। আর কল্যাণীকে দেখতে গেছে কে? অনুপমের ফুফাতো ভাই বিনুদা। আচ্ছা, কন্যাকে আশীর্বাদ করার জন্য বিনুদাকে পাঠানো হয়। বিনুর রুচি এবং দক্ষতার উপর অনুপমের 16 আনা নির্ভর। তোমাদের এমসিকিউ আসবে কার রুচির উপর? বিনুর রুচির এবং দক্ষতার উপর অনুপম 16 আনা নির্ভর করতো। অনুপম প্রতি সন্ধ্যায় বিনোদার বাড়িতে যাইতো। ভাইয়া এটা তোমাদের চমৎকার এমসিকিউ যে অনুপম কখন বিনোদার বাড়িতে যেত? প্রতি সন্ধ্যায় বিনোদার বাড়িতে যাইতো। আচ্ছা, মন্দ নহে খাঁটি সোনা বটে, এই কথা কে বলেছিলেন? বিনোদা বলেছিলেন। সবাই লিখে বলো, মন্দ নহে খাঁটি সোনা বটে, খাঁটি সোনা বটে, এ কথা কে বলেছিলেন? এ কথা বিনোদা কল্যাণী সম্পর্কে বলেছিলেন। মুখস্থ ভাই, মুখস্থ। আল্লাহর মধ্যে সবার মুখস্থ। বলো, বিনোদা হচ্ছে পিসতুতো ভাই, বাসাটা আট মানে তিনি সংযমী হয়ে কথা বলতেন। কন্যাকে আশীর্বাদ করার জন্য বিনোদাকে পাঠানো হয়েছিল। বিনু রুচি এবং দক্ষতার উপর অনুপম 16 আনা নির্ভর করে। অনুপম প্রতি সন্ধ্যায় বিনোদার বাড়িতে যাইতো। এরপর হচ্ছে মন্দ নহে খাঁটি সোনা বটে, এই কথা কে বলেছিলেন? মন্দ নহে খাঁটি সোনা এই কথা বলেছিলেন আমাদের বিনোদা। কার ব্যাপারে? কল্যাণীর ব্যাপারে। সবাই ক্লিয়ার? আল্লাহর মধ্যে সবাই ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, প্রতি সন্ধ্যায় যাইতো। আচ্ছা চলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা জানবো শম্ভুনাথ সম্পর্কে। ভাইয়া কল্যাণীর বাবা শম্ভুনাথ। বলো, শম্ভুনাথ হচ্ছে পেশায় একজন ডাক্তার। তাহলে বলো, অনুপমের বাবা ছিল উকিল আর কল্যাণীর বাবা ছিলেন ডাক্তার। মনে থাকবে, অনুপমের বাবা ছিলেন উকিল, কল্যাণীর বাবা ছিলেন ডাক্তার। বয়স 40-এর কিছু এপার বা ওপারে হবে। কানপুরে বাস করতো। কোথায় বাস করতো বলতো? কানপুরে বাস করতো। এই যে এই মানে এগুলো তোমাদের একদম তথ্যগুলো সবার ক্লিয়ার থাকতে হবে। কোথায় বাস করতো? কানপুরে বাস করতো। ওকে। আচ্ছা, এককালে বংশ লক্ষ্মীর মঙ্গলগড়। এখন আমরা লক্ষ্মীর মঙ্গলগড়টা ব্যাখ্যা করে বুঝাবো। লক্ষ্মীর মঙ্গলগড়, লক্ষ্মীর মঙ্গলগড়, এই লক্ষ্মীর বলতে লক্ষ্মীর ধন ঐশ্বর্যের প্রতীক। আর লক্ষ্মী যেটা দেখতে পাচ্ছ, লক্ষ্মী হচ্ছে ধন ও ঐশ্বর্যের দেবতা। এই যে তুমি লক্ষ্মী শব্দটি দেখতে পাচ্ছ, লক্ষ্মী হচ্ছে ধন ও ঐশ্বর্যের দেবতা, আর মঙ্গলগড় হচ্ছে তার প্রতীক। তোমাদের পরীক্ষাতে আসবে। তাহলে ভাই আবার বলছি, শম্ভুনাথ পেশা ডাক্তার, বয়স 40-এ কিছু এপারে বা ওপারে। তাহলে বলো, কল্যাণীর বাবা শম্ভুনাথের বয়স কত? 40-এ কিছু এপারে বা ওপারে। কানপুরে বাস করত। এককালে বংশের লক্ষ্মীর মঙ্গল ঘট ভরা ছিল। লক্ষ্মী হচ্ছে ধন ও ঐশ্বর্যের দেবতা। তোমাদের পরীক্ষাতে আসবে নিচের কোনটি ধন ও ঐশ্বর্যের দেবতা? লক্ষ্মী। লক্ষ্মী কিসের দেবতা? ধন ও ঐশ্বর্যের দেবতা। আজকে কিন্তু আমরা বিদ্রোহী কবিতাতে পড়েছি, মনে আছে? আচ্ছা, তো সেখানে অন্য দেবতা পড়েছি। বলো, লক্ষ্মী ধন ও ঐশ্বর্যের দেবতা, আর মঙ্গল গড় হচ্ছে তার প্রতীক। বিয়ের 3 দিন আগে অনুপমকে আশীর্বাদ করার জন্য কলকাতায় আসছেন। তোমাদের পরীক্ষাতে আসবে বিয়ের কয়দিন আগে? 3 দিন আগে। মুখস্থ ভাই, আমার সাথে মুখস্থ করো ভাই, কিন্তু থেমে থেমে বলছি ভাই। বিয়ের 3 দিন আগে। তাহলে বলো, শম্ভুনাথ কলকাতায়, কানপুর থেকে কলকাতায় কখন আসছেন? বিয়ের 3 দিন আগে। শম্ভুনাথের চুল কেমন ছিল বলতো? চুল কাঁচা, গোপে পাক ধরতে আরম্ভ করেছে এবং সুপুরুষ। এ লোকটা কে? বলো, চুল কাঁচা, গোপে পাক ধরতে আরম্ভ করেছে এবং সুপুরুষ, শম্ভুনাথ। আজকে আমরা মাসি পিসি পড়বো, সেখানে আমরা দুইজন সম্পর্কে জানবো, তাদের এরকম চেহারার সম্পর্কে কথা আসবে। সো কার ব্যাপারে কি কথা আছে সব মুখস্থ রাখতে হবে। বলো, চুল কাঁচা, গোপে পাক ধরতে আরম্ভ করেছে এবং সুপুরুষকে, শম্ভুনাথ। বীরের মধ্যে দেখলেও চেনা যায়, কারণ ভাইয়া ডাক্তার মানুষ তো, চমৎকার একজন মানুষ ছিলেন। বলো, চুল কাঁচা, গোপে পাক ধরতে আরম্ভ করেছে এবং সুপুরুষ, শম্ভুনাথ। মুখস্থ ভাইয়া, চুল কাঁচা,
চুল কাঁচা, গোপে পাক ধরতে আরম্ভ করেছে এবং সুপুরুষ, এটাকে শম্ভুনাথ। এরপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে বিয়ের 3 দিন আগে অনুপমকে আশীর্বাদ করার জন্য যে তিনি কলকাতা আসছেন, অনুপমের মামার দায়িত্ব ছিল তাকে গাড়ি পর্যন্ত এগিয়ে দেওয়া, কিন্তু তিনি গাড়ি পর্যন্ত এগিয়ে দেয়নি, শুধু উপর থেকে মানে বাসা থেকে কি বিদায় দিয়েছেন, গাড়ি পর্যন্ত এগিয়ে দেননি। এটা মাথায় রাখবা যে মামা অনুপমের বাবাকে গাড়ি পর্যন্ত এগিয়ে দেয়নি, গাড়ির কথা আছে যেহেতু মনে রাখবা, গাড়ি পর্যন্ত এগিয়ে দেয়নি, ঠিক আছে। এরপর তিনি কিন্তু বড় লোক ছিলেন, কিন্তু নিজের দীনতা আড়াল করতে গরিবের মতো চলতেন, নিজের দীনতা আড়াল করতে গরিবের মতো চলতেন। শেষ। আমার মনে হচ্ছে শম্ভুনাথ সম্পর্কে আমরা ক্লিয়ার হয়েছি, সবার মুখস্থ। চোখ বন্ধ, কানপুরে বাস করত। এককালে বংশে লক্ষ্মীর মঙ্গল ভরা ছিল। লক্ষ্মী হচ্ছে ধন ঐশ্বর্যের দেবতা, মঙ্গল গড় হচ্ছে তার প্রতীক। বিয়ের 3 দিন আগে তিনি অনুপমকে আশীর্বাদ, কলকাতা থেকে যখন বিদায় নিয়েছেন তখন তাকে এগিয়ে দেওয়ার জন্য মামা গাড়ি পর্যন্ত যায়নি, বাসা থেকে বিদায় দিয়ে দিচ্ছে। বিয়ের 3 দিন আগে অনুপমকে আশীর্বাদ করতে আসেন, চুল কাঁচা, গোপে পাক ধরতে আরম্ভ করেছে এবং সুপুরুষ হচ্ছে শম্ভুনাথ। বেড়ের মধ্যে দেখলেও চিনা যায়। প্রশ্ন আসবে নিচের কোন ব্যক্তিকে বেড়ের মধ্যে দেখলেও চিনা যায়, বলো কোন ব্যক্তিকে? শম্ভুনাথকে। বুঝাইতে পেরে? সহজ, দীপ্তি, নির্মল, সৌন্দর্যের সূচিত, অপূর্ব, এই মেয়েটিকে কল্যাণী। এরপর ভাই আমরা আলহাদি যখন আমরা পড়বো, আলহাদির ব্যাপারে কিন্তু ভাইয়া যে তথ্য টাটকা মুখস্থ করে ফেলো। বলো গতি সহজ, দীপ্তি নির্মল, সৌন্দর্য সূচিত, অপূর্ব, কে? কল্যাণী। ট্রেনে দেখার সময় তার বয়স ছিল 16-17, যখন ট্রেনে দেখা হয়েছে তার বয়স হবে 16-17। সবাই দ্রুত লিখে ফেলি। বলো বয়স 15, বিয়ের সময়, তাইলে ভাইয়া 23 থেকে 15 পার্থক্য কত? অনুপমের বয়স হচ্ছে 23 আর কল্যাণীর বয়স হচ্ছে 15 বিয়ের সময়। আচ্ছা, গতি সহজ, দীপ্তি নির্মল, সৌন্দর্য সূচিত, অপূর্ব। গতি সহজ, দীপ্তি নির্মল, সৌন্দর্য সূচিত, অপূর্বকে কল্যাণী। গতি সহজ, দীপ্তি নির্মল, সৌন্দর্য সূচিত, অপূর্বকে কল্যাণী। ট্রেনে দেখার সময় বয়স ছিল 16-17। শেষ। শম্ভুনাথের উকিল বন্ধু, কোমরে চাদর বাঁধা, গলা ভাঙ্গা, টাক পড়া, মিশ কালো, বিপুল শরীর, কার? এইটা ভাই মুখস্থর মতো থাকতে হবে। বলো, আমি যেহেতু বলছি দেখবে তোমাদের পরীক্ষার হলে এগুলো আসলে মনে থাকবে। বলো কোমরে চাদর বাঁধা, গলা ভাঙ্গা, টাক পড়া, মিশ কালো, কালো, তাইলে তোমার মনে থাকবে। বলো শম্ভুনাথের উকিল বন্ধু কেমন ছিলেন? মিশ কালো ছিলেন। আবার বলো শম্ভুনাথের উকিল বন্ধু কেমন ছিলেন? মিশ কালো ছিলেন। মাঝার আলহামদুলিল্লাহ। না না না, কাদের কাদের? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই একটু লাইনে থাকো, সমস্যা নেই ভাই। অপরিচিত পড়ানোর পর বিলাসের ইয়ে পড়াতে বেশিক্ষণ লাগবে না। বিসমিল্লাহির রহমানির রহিম, সবাই খেয়াল করো। এবার হচ্ছে সবাই লিখতে হবে বিয়ের গল্প। সবাই লেখো বিয়ের গল্প। সবাই লিখে ভাই বিয়ের গল্প, তারপর আমরা মুখস্থ করে ফেলবো বিয়ের গল্প। এখন আমরা যেটি পড়বো সেটি হচ্ছে বিয়ের গল্প। বিয়ের গল্প। নেট আমাদের 2টা আছে, এরপর একটু প্রবলেম করতেছে, তো জানি না কেন যেন ওই মানে মূল মুহূর্তগুলোতে একটু সমস্যা হয়। বিসমিল্লাহির রহমানির রহিম, সবাই একটু আমরা লিখতে হবে বিয়ের গল্প। কন্যা পক্ষকে কলকাতায় আসতে হলো কখন, সেটা তো আমি তোমাদেরকে বলেছি, বিয়ের 3 দিন পূর্বে। ওকে, শেষ। পণ সম্পর্কে মোটামুটি কথাবার্তা হইলো। গায়ে হলুদ অসম্ভব ধুমধামে হইলো। এরপরে এরপর যেটি হচ্ছে ভাইয়া একদম ছোট্ট কম এবং মূল তথ্যগুলো দিয়ে ভাই তোমাদেরকে এই বিয়ের গল্পটি শেষ করে দিব। ওকে, বন্ধুর কাহিনীটি তো বলেছি। মাঝারি এবার ঠিক আছে না? আচ্ছা ভাইয়া আস্তে আস্তে বলি। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাইয়া একটু সবাই শুনি যে কন্যা পক্ষকে কলকাতায় আসতে হলো, তারা কিন্তু প্রথমে যায়নি। ওই যে তোমাকে বললাম না, বিয়ের 3 দিন পূর্বে শম্ভুনাথ কলকাতা আসছে। পণ সম্পর্কে, যৌতুক সম্পর্কে পরিপূর্ণভাবে কথা পাকাপোক্ত হলো। আচ্ছা যাই হোক, এরপরে গায়ে হলুদ অসম্ভব ধুমধামে হইলো। এরপরে যেটি হলো সেটি হচ্ছে যে অনুপমদের বাড়ি থেকে কানপুরে কল্যাণীদের বাড়িতে অনেক লোক গিয়েছে। ওকে, আচ্ছা, তো যাওয়ার পর যেটি হয়েছে সেটি হচ্ছে অনুপমরা তো এতজনকে বলেনি, বাট এরা একটু কল্যাণীরা তো এতজন মানুষকে বলেনি, এরা একটু বেশি মানুষ গিয়েছে, যার কারণে উঠানের জায়গা সংকুলান
মানে উঠানে সবার জায়গা হয়নি, এবং এই যে কল্যাণীদের বাড়িতে যে আয়োজন হচ্ছে সেই আয়োজন হচ্ছে মধ্যম রকমের। ভাই মুখস্থর মতো করতে হবে। বল উঠানের জায়গা ছিল সংকুলান, আয়োজন হয়েছে মধ্যম রকমের। উঠানের জায়গা ছিল সংকুলান, আয়োজন হচ্ছে মধ্যম রকমের। আচ্ছা যাই হোক, এখন এই তথ্যগুলো আমাদের জানতে হবে। পরবর্তী যেটি সেটি হচ্ছে স্বর্ণ নিয়ে, যে মেয়ের বাবা মেয়েকে কতটুকু স্বর্ণ দিয়েছে এবং ছেলেরা মেয়েকে কতটুকু স্বর্ণ দিয়েছে সেটি এখন আমরা দেখব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো এবার মামা কিন্তু বিয়ে মূল উদ্দেশ্য না, মামা হচ্ছে যে তিনি জিতছেন কিনা, সবকিছু ঠিক আছে কিনা। মামা শম্ভুনাথকে পাশের ঘরে নিলেন। ভাইয়া সবাই বলো, মামা কোথায় শম্ভুনাথ নিলেন? মামা শম্ভুনাথকে পাশের ঘরে ডেকে নিলেন। মামা সেকরাকে দাঁড়িপাল্লা এবং কোষ্ঠী পাথর সহ, সবাই লিখে ফেলি, সেকরা হচ্ছে স্বর্ণকার, স্বর্ণকার। মামা সেকরাকে দাঁড়িপাল্লা এবং কোষ্ঠী পাথর সহ, কোষ্ঠী পাথর দ্রুত লিখতে হবে ভাইয়া। মামা সেকরাকে দাঁড়িপাল্লা এবং কোষ্ঠী পাথর সহ নিলেন। আচ্ছা, এরপরে মামা শম্ভুনাথকে বলছেন যে মেয়েকে কি কি গহনা দিয়েছেন সেগুলো নিয়ে আসেন। শুনতেছি ভাইয়া সবাই। শম্ভুনাথ সেগুলো কার থেকে আনবে বলতো? কল্যাণীর থেকে আনবে। কল্যাণীকে সাজানো হয়েছে। এখন এই যে শম্ভুনাথ তার মেয়েকে গিয়ে বলল যে স্বর্ণগুলো একটু মা দিতে হবে, তারা স্বর্ণগুলো দেখতে চাচ্ছে। কল্যাণী তো হতবাক হয়ে গেছে, এটা কোনো কথা হইলো? তো কল্যাণীকে পরিপূর্ণভাবে সাজানোর পর কল্যাণীর গা থেকে সেগুলো খুলে এনে দেখানো হলো। তো শম্ভুনাথ গামছায় বাঁধা গহনা তক্ত পোষে রাখলো। তাহলে তুমি একদম সহজ, মানে আমি মূল মূল তথ্যগুলি দিয়েছি। তাহলে মামা শম্ভুনাথকে কোথায় নিয়েছেন? পাশের ঘরে। মামা শেখরাকে দাঁড়িপাল্লা এবং কোষ্ঠী পাথর সহ নিলেন। বুঝতে পেরেছ? আচ্ছা, শম্ভুনাথ কল্যাণী থেকে যে স্বর্ণগুলো এনেছিলেন সেগুলো গামছায় বাঁধা ছিল এবং গহনাগুলো তক্ত পোষে মানে তক্তার উপরে রাখলেন। ওকে। আচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন মামা যে বিষয়টি বললেন সেটি হচ্ছে যে এদের ব্যাপারে। এই যে শম্ভুনাথরা যে স্বর্ণগুলো দিয়েছিলেন, মামা মনে করেছিলেন যে এগুলো মনে হচ্ছে হালকা বা কম দামি হবে, কিন্তু যখন স্বর্ণকার বলেছিলেন যে না এগুলো হাল ফ্যাশনের সূক্ষ্ম কাজ নয়, যেমন মোটা তেমন ভারী। তোমাদের পরীক্ষাতে আসবে যে শম্ভুনাথরা কল্যাণীকে যে স্বর্ণগুলো দিয়েছেন সেগুলো কেমন ছিল? হাল ফ্যাশনের সূক্ষ্ম কাজ নয়, যেমন মোটা তেমন ভারী। বলো ভাই সাথে, হাল ফ্যাশনের সূক্ষ্ম কাজ নয়, হাল ফ্যাশনের সূক্ষ্ম কাজ নয়, যেমন মোটা তেমন ভারী। এইদিকে অনুপমরা কল্যাণীকে এক জোড়া ইয়ারিং দিয়েছেন। ইয়ারিং মানে হচ্ছে কানের দুল। বলো, ইয়ারিং মানে হচ্ছে কানের দুল। এক জোড়া ইয়ারিং কে দিয়েছিলেন? বলো ভাইয়া, কে দিয়েছিলেন? বল, অনুপমরা কল্যাণীকে এক জোড়া ইয়ারিং দিয়েছিলেন। ইয়ারিং হচ্ছে কানের দুল, সেখানে বিলাতি মাল এবং সোনার ভাগ হচ্ছে সামান্য। তাহলে তুমি বলো কে অপমানিত হয়েছে? অপমানিত হয়েছে মামা। তাহলে এখানে লিখে বলে যে এই কথার মাধ্যমে মামা অপমানিত হয়েছে। মামা কল্যাণীদের স্বর্ণ সবকিছু চেক করার পর দেখলেন যে কল্যাণীদের স্বর্ণগুলো অনেক ভালো, সেটি হচ্ছে মোটা, যেমন মোটা তেমন ভারী, এবং হাল ফ্যাশনের সূক্ষ্ম কাজ নয়। অন্যদিকে মামারা যে একজোড়া কানের দুল দিয়েছিলেন সেটি হচ্ছে বিলাতি মাল, সেখানে সোনার ভাগ হচ্ছে সামান্য। মামা এখানে অপমানিত হয়েছিলেন। পরে শম্ভুনাথ এই যে মামার সাথে যখন এগুলো দেখলেন তখন শম্ভুনাথ বুঝতে পেরেছেন যে এদের সাথে আর সম্পর্ক করবেন না, শেষ। আচ্ছা যাই হোক, এরপরে শম্ভুনাথ তাদেরকে ডেকে খাওয়াইলেন, খাওয়াই বিদায় দিয়ে দিলেন। ওকে। আচ্ছা, তো বিবাহের চুক্তি ভঙ্গ এবং মানহানির দাবিতে মামা নালিশ এবং মামলা করতে চেয়েছিলেন। মামা কি করতে চেয়েছিলেন? মামলা। আচ্ছা যাই হোক, তো এখানে তো বিয়েটা হইলো না, এই তথ্যগুলো তোমরা সবাই জানো। ওকে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে একজোড়া ইয়ারিং দেওয়ার পর মামা মানে শম্ভুনাথ মামাদেরকে ডাকলেন, ডেকে মোটামুটি খাওয়াটাই পার করে দিলেন, কিন্তু অনুপম খাইতে পারলেন না। আচ্ছা যাই হোক, খাওয়ানোর পরে তাদের আর বিয়েটা হইল না, তারা চলে গেল। তারা অনেক বেশি অপমানিত হলেন এবং তারা, মামা এখনো আমি তোমাদেরকে বললাম মামা একটু ভাবসাব নিয়ে থাকতেন। মামা এখনো চিন্তা করেন তিনি মামলা করবেন, মামলা করলে মামা আরো বেশি অপমানিত হবেন। এই হচ্ছে আমাদের বিয়ের গল্প। এখন আমরা হচ্ছে ট্রেন ভ্রমণের গল্পটি দেখবো, তাহলে আমাদের মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ট্রেন ভ্রমণের গল্প এবার সবাই খেয়াল করো। ট্রেন ভ্রমণের গল্প শেষ। আমি তোমাদেরকে ওই লাইনগুলো বলিনি যে ঠাট্টা করিবার ইচ্ছা আমার নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, তোমরা ঠিক আছে। ওকে। আচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমরা যেটি দেখবো সেটি হচ্ছে ট্রেন ভ্রমণের গল্প। মাকে নিয়ে তীর্থে চললো অনুপম। অনুপম মাকে নিয়ে তীর্থে চললো। সবাই সুন্দর করে ভাইয়া, অনুপম মাকে নিয়ে কোথায় চললো? তীর্থে চললো। রেলগাড়িতে ঘুমাইতেছিলাম। তাহলে তারা ট্রেনে উঠলো, ট্রেনে তারা রেলগাড়িতে ঘুমাইতেছিল, মাও ঘুমাচ্ছে। এটা লিখে বলো যে মা ট্রেনে কি করছে? ঘুমাচ্ছে।
মা ট্রেনে যে ঘুমাচ্ছে সেখানে আলোর নিচে সবুজ পর্দা টানা ছিল। তোমাদের পরীক্ষাতে এটা আসবে, বলো আলোর নিচে সবুজ পর্দা টানা ছিল। আলোর নিচে সবুজ পর্দা টানা ছিল। সবাই দ্রুত লিখে ফেলি, আলোর নিচে সবুজ পর্দা টানা ছিল। আলোর নিচে সবুজ পর্দা টানা ছিল। ওকে ভাইয়া, আলোর নিচে সবুজ পর্দা টানা ছিল। বলো অনুপম মাকে নিয়ে তীর্থ চললো, রেলগাড়িতে উঠলো, ঘুমাইতে ছিল, মাও ঘুমাচ্ছে। মা যখন ঘুমাইলো তখন আলোর নিচে সবুজ পর্দা টানা ছিল। আলোর নিচে সবুজ পর্দা টানা ছিল। ওকে ভাইয়া। আচ্ছা, এরপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জানালার কাছে বসলাম। অনুপমরা কোথায় বসছে? জানালার কাছে বসছে। ভাই আমি তথ্যগুলো একবার বলে দিই। পরের দিন সকালে একটা স্টেশনে গাড়ি বদল করতে হবে। তারা যেদিন উঠছে তার পরের দিন সকালে একটা স্টেশনে গিয়ে তাদেরকে যে গাড়িতে উঠছে সেই গাড়িটি বদল করতে হবে। আবার বলছি, মাকে নিয়ে সে অনুপম তীর্থে চললো, রেলগাড়িতে ঘুমাইতেছিল, অনুপমের মাও ঘুমাচ্ছিল। অনুপম মা যেখানে ঘুমাচ্ছিল সেখানে আলোর নিচে সবুজ পর্দা টানা ছিল, জানালার কাছে বসছে। পরের দিন সকালে তারা যে ট্রেনে উঠলো, পরের দিন সকালে একটা স্টেশন থেকে তাদেরকে গাড়ি বদল করতে হবে। আচ্ছা, এরপরে সেখানে তাদের ছিল ফার্স্ট ক্লাসের টিকিট। তাদের কি ছিল বলতো? ফার্স্ট ক্লাসের টিকিট। আচ্ছা, প্ল্যাটফর্মে সাহেবদের মানে ইংরেজদের আটদালি দল এবং প্রচুর বড় জেনারেল, ওই যে তারা যে স্টেশন থেকে। আচ্ছা, আমি তোমাকে এটা চিত্র দিয়ে বুঝাই দিই। চিত্র লেখো তো ভাইয়া। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমত তারা ট্রেনে উঠলো। এই সবাই একটু লিখে ফেলে, এটা হচ্ছে ট্রেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই সবাই একটু লিখি, এটা হচ্ছে ট্রেন। তারা যখন ট্রেনে উঠলো, ট্রেন থেকে তারা একটা স্টেশনে, তাদেরকে এই যে স্টেশন, সবাই একটু লিখে, এটা হচ্ছে স্টেশন। এই স্টেশন থেকে তাদের যে ট্রেন আছে, এই ট্রেনটা তারা বাদ দিতে হবে, বাদ দিয়ে তারা আরেকটা ট্রেনে উঠতে হবে। এই ট্রেনে উঠতে হবে। কেন উঠতে হবে বলতো? এই স্টেশন থেকে সাহেবদের মানে ইংরেজদের একজন বড় জেনারেল সহ কয়েকজন লোক এখান থেকে উঠবে। এই কারণে সরকারি কোনো লোক সেখানে ভ্রমণ করলে অন্যদের আর চলার সুযোগ থাকে না। এই ট্রেনে সরকারি লোকজন উঠবে, এই কারণে এখন তারা এখানে যাবে। এখানে এদের ছিল ফার্স্ট ক্লাসের টিকিট। তো এখানে তারা আবার সেকেন্ড ক্লাসে যেতে হবে। তাহলে ভাই তারা টিকিট কাটলো ফার্স্ট ক্লাসের, কিন্তু ওই যে সরকারি লোকদের কারণে তারা আর এখানে উঠতে পারেন, তারা সেকেন্ড ক্লাসের ট্রেনে যেতে হবে। যাই হোক, তারা এই স্টেশন থেকে আবার ট্রেন যায়, এখানে একটা থামলো, এখানে আরেকটা স্টেশন ছিল। সবাই লিখে ফেলি, এখানে একটা স্টেশন। ভাইয়া যেভাবে চিত্রটা এঁকে দিয়েছি সবাই এইভাবে লিখো, আচ্ছা, এখানে একটা স্টেশন ছিল। এই স্টেশনে কি হয়েছে জানো? এই স্টেশনে আবার সরকারি কিছু লোক উঠতে চাচ্ছে। তো এই যে স্টেশন থেকে উঠতে চাচ্ছে, এখন এদের যে টিকিট কাটা ছিল, এই যে অনুপমের এবং অনুপমের মায়ের টিকিট কাটা ছিল, এখানে দুইটা সিট। ইংরেজরা কি করছে, তারা এখানে এসে তাদের মানে টিকিট রেখে দিয়েছে। পরে এখানে কি করছে, এখানে কল্যাণী এদের সাথে, ওই যে সরকারি যে লোকগুলো ছিল এদের সাথে অনেক বেশি ঝগড়া করেছে। ঝগড়া করে কল্যাণী আর সরকারি যারা ছিল তাদেরকে নিতে দেয়নি। এখানে অনুপম এবং অনুপমের মাকে বসতে দিল। বুঝাইতে পেরেছি? কোন স্টেশনে? দেখো এই স্টেশনে। এরপরে যাইতে 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 এখানে আসলে, এখানে হচ্ছে কানপুর। এই কানপুরে কল্যাণী নেমে গেল। এই চিত্রটা সবাই এঁকে ফেলো তো, তাহলে ভাই তোমাদেরকে সহজে বুঝাইতে পারবো। সবাই একটু লিখে ফেলো, সবাই একটু লিখি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে হচ্ছে একটা, এখানে ট্রেনে তারা উঠলো, উঠার পর একটা স্টেশনে গেল, স্টেশনে সরকারি কিছু লোক উঠবে, এই কারণে তারা ফার্স্ট ক্লাসের টিকিট বাদ দিয়ে সেকেন্ড ক্লাসের টিকিটে গেল। এখানে আরেকটা স্টেশনে যাওয়ার পর সরকারি কিছু লোক আবার উঠতে চেয়েছে, কিন্তু এই ট্রেনের ভিতরে, এটা কিন্তু ভাইয়া সেকেন্ড ক্লাসের টিকিট, এখনো কিন্তু ফার্স্ট ক্লাস নাই, ফার্স্ট ক্লাস তো শেষ, এটা কিন্তু সেকেন্ড ক্লাস। তো সেকেন্ড ক্লাসের এখানে সরকারি কিছু লোক উঠতে চেয়েছে, কিন্তু কল্যাণী তাদেরকে উঠতে দেয়নি। কল্যাণী তাদেরকে উঠতে না দিয়ে তাদের সাথে প্রচন্ড ঝগড়া করেছে যে ওনাদের টিকিট ওনারা এখানে কেটেছে, আপনি কেন উঠবেন, এভাবে বলে সরকারিদের সাথে অনেক ঝগড়া করেছে। সেখান থেকেই হচ্ছে ভাইয়া অনুপমের মায়ের সাথে কল্যাণীর কথা হয় যে তোমার নাম কি? সে বললো কল্যাণী। তোমার বাবার নাম কি? শম্ভুনাথ। এইটা বলে সে নেমে গিয়েছে। আচ্ছা, যাই হোক, এরপরে সে এখানে এসে নেমে গিয়েছে কানপুরে। এখানে আচ্ছা, এই চিত্রটা একটু এঁকে ফেলো তো সবাই, এই চিত্রটা এঁকে ফেলো তো। আচ্ছা, ওকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে তার সাথে এখানে কল্যাণীর সাথে, এই ট্রেনে যে কল্যাণী গেছে, কল্যাণীর সাথে 2-3টা মেয়ে ছিল। আমি একটু পরে সেটি তোমাদেরকে বলবো। 2-3টা ছোট মেয়ে ছিল এবং এই মেয়ের সাথে সে
একটা গল্প 20 থেকে 25 বার বললো, 20 থেকে 25 বার। জাস্ট একবার তথ্যগুলো বলে দিচ্ছি। এখানে কল্যাণীর সাথে 2-3টা মেয়ে ছিল এবং সে এদেরকে গল্প শোনাচ্ছে, গল্পগুলো সে একটা গল্প 20 থেকে 25 বার বলছে। আচ্ছা, একটা গল্প 20 থেকে 25 বার বললে বিরক্ত লাগবে না? সে একটা গল্প 20 থেকে 25 বার বলছে, আর ওর হাতে ছিল ছেলেদের গল্পের বই, কতগুলো ছবি, মানে ছেলেদের ছবিওয়ালা গল্পের বই ছিল। কল্যাণীর হাতে এখানে ছিল কি বলতো, ছেলেদের ছবিওয়ালা গল্পের বই। চিত্র বুঝাইলাম, এবার তথ্যগুলো বলে দিচ্ছি, অনেক সময় চলে গেছে। আচ্ছা, আমাদের ফার্স্ট ক্লাসের টিকিট প্ল্যাটফর্মে সাহেবদের আটদালি দল এবং ফৌজের বড় জেনারেল, সাহেবদের ইংরেজদের একটা আটদালি দল এবং বড় জেনারেল এখান থেকে উঠবে। তো ফার্স্ট ক্লাসের যে টিকিট ছিল সেটা আমরা বাদ দিয়ে সেকেন্ড ক্লাসের গাড়ি হতে উঠলাম। সেখান থেকে একটা মেয়ে আমাদেরকে ডাক দিল যে এখানে সিট খালি আছে। ওই যে ভাইয়া, কে ডাক দিল বলতো? কল্যাণী ডাক দিল। আচ্ছা, এখানে ক্যামেরা পড়ে গেল, এটা মনে রাখবা যে অনুপমের ক্যামেরা পড়ে গেল, ফটোগ্রাফ মানে ছবি তোলার যে ক্যামেরা, সেই ক্যামেরাটা পড়ে গেল। গাড়ি বড় স্টেশন আসিয়া থামিল। জেনারেল সাহেবদের একদল অনুষঙ্গে এখান থেকে উঠতে চায়। ওই যে ভাই আরেকটা স্টেশন তোমাকে দেখাইলাম, সেখান থেকে জেনারেল সাহেবদের একদল অনুষঙ্গে এখান থেকে উঠতে চায়। তারা 2খানা টিকিট লটকাই দিল। কোথায়? অনুপম এবং অনুপমের মায়ের যে 2টা সিট, সেখানে কল্যাণী অনেক বেশি তাদের সাথে ঝগড়া করছে। অবশেষে কানপুরে এসে থামলো। কল্যাণীকে নিয়ে গেল হিন্দুস্তানি চাকররা। এই হচ্ছে আমাদের কাহিনী। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে অনুপম ওই যে স্টেশন যখন যাচ্ছে, তোমাদেরকে যে ভাই চিত্র এঁকে দেখাইলাম, এই যে এখানে যাওয়ার ট্রেনে যাওয়ার সময় সে চানা মুট কিনেছে। সবাই লিখবে চানা মুট, চানা মুট কিনলো। এই সকল তথ্য ক্লিয়ার? বলো আল্লাহর মধ্যে ক্লিয়ার? অনেক সময় চলে গেছে, চলো এবার আমরা ভাইয়া তথ্যগুলো একদম ওই গল্প আকারে মুখস্থের মতো করে দিই, তারপর আমার মনে হচ্ছে আমরা শেষ করে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই একটু ভাই দেখো তো মুখস্থ হয়েছে কিনা, তোমরা একবার পড়ে নিবে। বল অনুপম, এদিকে হচ্ছে ভাইয়া কল্যাণী, এদিকে হচ্ছে ভাইয়া শম্ভুনাথ, এদিকে হচ্ছে ভাইয়া উকিল বন্ধু, সে ছিল কালো উকিল বন্ধু। এগুলো হচ্ছে ভাই অনুপমের বাবা মা মামা। এদিকে হচ্ছে ভাইয়া হরিশ, এদিকে হচ্ছে ভাইয়া বিনুদা। তোমরা একটা আমাকে বলো তোমার মুখস্থর মতো হয়েছে কিনা দেখো তো। বলো অনুপমের বয়স কত? 23। আর বর্তমান বয়স কত? 27। অনুপম কি হয়েছে বলতো? অনুপমকে শিমুল পল মাকাল পলের সাথে পণ্ডিত মশাই তুলনা করেছিলেন। অন্নপূর্ণা কুল গজাননের ছোট ভাইয়ের সাথে তাকে ইয়ে করা হয়েছে। মানে এরপর হচ্ছে সে একটু গুণহীন ছিল, তামাকটুকু পর্যন্ত খায়নি, MA পাস করেছে। চাকরির জন্য তার কোনো ধরনের দৌড়াদৌড়ি নেই, কোনো প্রার্থনা নেই। আশা করছি সবাই অনুপমের বিষয়ে আমরা ক্লিয়ার হয়েছি। শেষ। এরপর অনুপমের বাবা, সে ছিল উকিল। এরপর হচ্ছে হঠাৎ করে মারা গেছে, গরিব ছিল, বড় লোক হয়ে, গরিব হয়ে জন্ম করে বড় লোক হয়ে মৃত্যুবরণ করলো। মা গরিব ঘরের মেয়ে ছিলেন, আর মামা ছিলেন তাদের আসলে অভিভাবক। মামা অনুপম থেকে 6 বছর বড়। মামা কাউকে মানে কলকাতার বাইরে যে কোনো জায়গাকে আন্দামান দ্বীপ বলেছিলেন। তিনি কলকাতার বাইরে সর্বোচ্চ কোন্নগর পর্যন্ত গিয়েছিলেন। আর তিনি যদি মুনি হইতেন, আইন প্রণেতা হইতেন, সবাইকে হাবড়ার পুল পার হওয়া নিষেধ করে দিতেন। এরপরে তিনি একটু মানে লোভী মানুষ ছিলেন, টাকার প্রতি খুব আসক্ত ছিলেন। এমন ব্যয় চাচ্ছেন যে ব্যয় টাকা দিতে কসুর করবে না, এই ধরনের ছিলেন। ও সবসময় অভিমান করে থাকতেন। এদিকে আমরা কল্যাণীকে দেখতে পাচ্ছি, তার বিয়ের সময় তার বয়স ছিল 15 বছর। তাদের বাড়ি হচ্ছে কানপুরে। এদিকে আমরা শম্ভুনাথকে দেখতে পাচ্ছি। শম্ভুনাথের ব্যাপারে আমরা তথ্যগুলো দেখেছি যে তিনি ছিলেন ডাক্তার, বয়স 40-এর কিছু এপারে বা ওপারে। কানপুরে থাকতে এককালে বংশ লক্ষ্মীর মঙ্গলগড় ছিল। লক্ষ্মী কি আমরা বলেছি, মঙ্গলগড়ও বলেছি। এরপরে হচ্ছে তিনি বিয়ের 3 দিন আগে কোথায় আসছেন? কলকাতা আসছেন। আচ্ছা, এরপর হচ্ছে চুল কাঁচা গোপে পাক ধরতে আরম্ভ করেছেন এবং তিনি সুপুরুষ ছিলেন। বিয়ের মধ্যে তাকে দেখলে চেনা যায়। অন্যদিকে উকিল বন্ধু খুবই মিশ কালো ছিলেন এবং মানুষের সাথে সুন্দর ভাষায় কথা বলতেন। অনুপমদের সাথে সুন্দর ভাষায় কথা বলার কারণে বিয়ে এতটুকু পর্যন্ত গিয়েছে, হোক না হোক, না হলে এতটুকু পর্যন্ত যেত না। এদিকে আমরা হরিশ যাকে দেখতে পাচ্ছি, এই হরিশ হচ্ছে অনুপমের বন্ধু। রসিক মানুষ ছিলেন, কানপুরে থাকতেন। সুন্দর চমৎকার মেয়েটার খবর কিন্তু এই হরিশ দিয়েছিলেন এবং এই হরিশ আসর জমাইতে ছিলেন অদ্বিতীয়। অন্যদিকে দেখো সব তথ্য তোমার মুখস্থ হয়েছে কিনা। অন্যদিকে তুমি বিনোদাকে দেখতে পাচ্ছ, বিনোদ হচ্ছে তার ফুফাতো ভাই। বাসাটা মানে তিনি সংযমী হয়ে কথা বলতেন, অর্থবহ কথা বলতেন। আচ্ছা, কন্যাকে আশীর্বাদ করার জন্য এই বিনোদাকে পাঠানো হয়, মানে কন্যাকে দেখার জন্য। তিনি দেখে কি বলেছেন যে মন্দ নহে, খাঁটি সোনা বটে। এরপরে তিনি তার রুচির উপর অনুপমের একদম 16 আনা নির্ভর করত। প্রতি সন্ধ্যায় সে তার বিনোদার বাড়িতে যাইতো। যাই হোক, মোটামুটি হয়েছে। এরপরে বিয়ের গল্প আমরা দেখতে পাচ্ছি। স্বর্ণের ব্যাপারে সেকরাকে নিয়ে গিয়েছে, তক্তপোষের স্বর্ণ রাখলো।
তাদের স্বর্ণগুলো কেমন ছিল, অনুপমদের স্বর্ণগুলো কেমন ছিল, শম্ভুনাথদের স্বর্ণগুলো কেমন ছিল, এটা আমরা বলেছি। এরপর হচ্ছে ট্রেন ভ্রমণের গল্প, যে ট্রেন আমি এখান থেকে উঠলো একটা, এখানে মানে ফার্স্ট ক্লাস থেকে সেকেন্ড ক্লাসে গেল, এখানে আবার তারা হচ্ছে সেকেন্ড ক্লাসে তাদের ওই যে ইংরেজদের একদল উঠতে চেয়েছিল কিন্তু কল্যাণে উঠতে দেয়নি, তাদের সাথে ঝগড়া লেগেছে, এরপর কল্যাণে কানপুর গিয়ে নেমে গেল। এই এরপর বাকি কাহিনী তো তোমরা হচ্ছে একবার পড়লেও হয়ে যাবে। বলো আমাদের এই যে ক্লিয়ার? একটু বলো তো ভাইয়া, দ্রুত বলতে হবে একটু। আমাদের যে অপরিচিত ক্লিয়ার কিনা একটু সবাই দ্রুত বলো। ভাইয়াকে একটু দ্রুত বলো যে আমাদের অপরিচিত মুখস্থর মতো হয়েছে, তথ্য এগুলো দিয়েছে ভাইয়া, বাকি যে তথ্যগুলো আছে এগুলো তথ্যগুলো তোমরা একবার রিডিং পড়লে হয়ে যাবে। একটু ভাইকে মন থেকে বলো আমরা কি অপরিচিত ক্লিয়ার হয়েছি? বিসমিল্লাহির রহমানির রহিম। ভাইয়া সবাই বলো অপরিচিত ক্লিয়ার হয়েছি। এবার আমরা আগে বিলাসী পড়বো, সবাই ধরো অপরিচিত ক্লিয়ার। দ্রুত বলতে হবে ভাই, প্লিজ প্লিজ সবাই বলো অপরিচিত ক্লিয়ার। ভাই অপরিচিত সবার ক্লিয়ার কিনা? আর আমরা তোমরা যারা পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি আছো বা টার্গেট ডিউ আমাদের যে চ্যালেঞ্জ স্কোয়াড কোর্স নিতে চাচ্ছ, দ্রুত আমাদের অফিস নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যাবা। ওকে, অপরিচিত ক্লিয়ার কিনা একটু দ্রুত বলতে হবে। অনুপমের মামার নাম গল্পে দেওয়া হয়নি, আমরা আগে তাইলে মাসি পিসি পড়ি। সবাই এখন মাসি পিসি খোলো, মাসি পিসি খোলো দ্রুত ভাইয়া, মাসি পিসি পড়াতে বেশিক্ষণ লাগবে না, মাসি পিসি। পিডিএফ দিয়ে দিতে হবে ভাইয়া, পিডিএফ দিয়ে দিতে হবে। মাসি পিসি ধরো সবাই, আমি কিন্তু ভাই মুখস্থের মতো করে দিয়েছি, ঠিক আছে একদম তথ্যগুলো। আচ্ছা এবার সবাই আমরা মাসি পিসি ধরবো, একদম সহজে আমরা মাসি পিসি পড়বো, তোমরা শুধু ভাইয়ের সাথে ধরো। এখানে আমরা যাদের সম্পর্কে জানবো তারা কে কে আগে খেয়াল করো। মাসি পিসি আমরা আলহাদি সম্পর্কে জানবো, আলহাদির বাবা সম্পর্কে জানবো, আলহাদির মা সম্পর্কে জানবো, আলহাদির ভাই সম্পর্কে জানবো, যোগু সম্পর্কে জানবো। এই যোগু ছিল আলহাদির স্বামী। মাসি সম্পর্কে জানবো, এই মাসি হচ্ছে আলহাদির মাসি। পিসি মাসি মানে হচ্ছে খালা, বুঝছো? পিসি সম্পর্কে জানবো, এই পিসি হচ্ছে আলহাদির পিসি মানে আলহাদির ফুপি। বুড়ো রহমান সম্পর্কে জানবো, কৈলাস সম্পর্কে জানবো, গোকুল সম্পর্কে জানবো, দারোগা বাবু সম্পর্কে জানবো, কানাই সম্পর্কে জানবো, চকিদার সম্পর্কে জানবো এবং সরকার বাবু সম্পর্কে জানবো। দারোগা বাবু এবং সরকার বাবু তুমি একটু একসাথ করে ফেলো না, এটা আমি 2-3 বার বলবো, সবাই একটু খেয়াল করো। আমরা আলহাদি মাসি পিসি ধরো সবাই বলে, আমরা আলাদির সম্পর্কে জানবো, আলাদির বাবা, আলাদির মা, আলাদির ভাই। আমরা যোগু সম্পর্কে জানবো, আমরা মাসি পিসি সম্পর্কে জানবো, আমরা বুড়ো রহমান সম্পর্কে জানবো, কৈলাস সম্পর্কে জানবো, গোকুল সম্পর্কে জানবো, দারোগা বাবু সম্পর্কে জানবো, কানাই সম্পর্কে জানবো, চৌকিদার সম্পর্কে জানবো, সরকার বাবু সম্পর্কে জানবো। ওকে, আচ্ছা এবার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই প্রথমে আমরা যেটি ধরবো, প্রথম পর্ব আলহাদি। আলহাদি বাবা মা ভাই। ওকে, সবাই একটা আলাদি ধরো, সবাই সবাই একটা আলাদি ধরো। আচ্ছা আলহাদি, ওকে বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা তোমাকে ভাইয়া তোমাকে বলছি, আলহাদি যে মেয়েটা দেখতে পাচ্ছি আমরা, একদম সহজ ভাইয়া, আলহাদি যে মেয়েটা দেখতে পাচ্ছি, আলহাদির সাথে যোগুর সাথে বিয়ে হয়েছে। যোগু আলহাদিকে অনেক বেশি অত্যাচার করত, যোগু একটু নেশাগ্রস্ত ছিল। যোগু আলহাদিকে লাথি, বলো যোগুর লাথির চোটে, আলহাদি যোগুর লাথির চোটে আলহাদি অনেক কষ্ট পেয়েছেন। তাহলে তুমি জাস্ট এটি মনে রাখো যে যোগু আলহাদিকে লাথি মেরেছিলেন। যোগু সরি আলহাদি 4 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। আচ্ছা এরপরে যখন ওই যে আলহাদি নৌকা দিয়ে যাচ্ছিলেন, তখন যে কৈলাস মামলার কথা বলেছিলেন, মামলার কথা শুনে তাই তিনি বা আলহাদি অস্ফুট আর্তনাদের মতো শব্দ করে মামলার কথা শুনে। এই যে আলহাদি স্বামীর বাড়ি থেকে চলে আসছেন, কেন চলে আসছেন? স্বামীর বাড়ি অত্যাচার নির্যাতন সহ্য করতে না পেরে, এই কারণে নিজেকে ছেঁচড়া নোংরা নর্দমার মতো লাগে। শ্বশুর বাড়িতে যাওয়ার কথা মনে পড়লে ছেঁড়া পাশুটো হয়ে যেত।
সবাই একটু 65 লিখি। 65 মানে ছাই বর্ণ বিশিষ্ট, ছাই বর্ণ বিশিষ্ট, ছাই বর্ণ বিশিষ্ট। একটু ভাই দ্রুত লিখতে হবে, ছাই বর্ণ বিশিষ্ট। আচ্ছা ওকে, আবার খেয়াল করতে হবে। তাহলে আলহাদি যৌগকে কি করেছিলেন? আলহাদি যৌগকে লাথি দিয়েছিলেন, 4 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। এরপর হচ্ছে ঠিক মতো খাওয়া দিত না, খাবারের মানে এই যে খাবার খেতে পারতো না, না খেতে খেতে পেট শুকিয়ে যেত। লেখো ভাইয়া, পেট শুকিয়ে যেত, পেট শুকিয়ে যেত। একটু দ্রুত লিখতে হবে ভাইয়া। তাহলে আলহাদিকে যৌগ লাথি দিয়েছিলেন, আলহাদি 4 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। অস্ফুট আর্তনাদের মতো শব্দ করে কে? আলহাদি। কখন? ওই যে মামলার কথা শুনে। মামলার কথা কখন শুনছে? আলহাদি যখন মাসি পিসির সাথে নৌকা দিয়ে যাচ্ছিলেন। আচ্ছা, নিজেকে চেঁচা নোংরা নর্দমার মতো লাগে কখন বলতো? নিজেকে চেঁচা নোংরার মতো লাগে এই যে তিনি স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে এসে বসেছিলেন, শ্বশুর বাড়িতে যাওয়ার কথা মনে পড়লে তার চেহারা 65 হয়ে যায়। 65 মানে ছাই বর্ণ বিশিষ্ট। সবাই একটু লিখে ফেলি, 65 মানে ছাই বর্ণ বিশিষ্ট, 65 মানে ছাই বর্ণ বিশিষ্ট। এরপরে এই আহ্লাদিকে খুঁটির সাথে দড়ি দিয়ে বেঁধে রাখতেন। লিখি ফেলি একটু ভাইয়া, আহ্লাদিকে যোগু খুঁটির সাথে দড়ি দিয়ে বেঁধে রাখতেন। একটু দ্রুত লিখতে হবে ভাইয়া। আলহাদিকে যোগু খুঁটির সাথে, খুঁটির সাথে, দ্রুত লিখবে ভাইয়া, খুঁটির সাথে, খুঁটির সাথে দড়ি দিয়ে বেঁধে রাখতেন। এরপর হচ্ছে কলকে পড়া ছেঁকা দিতেন, কলকে পড়া ছেঁকা দিতেন। লিখি, এগুলো একটু লিখে ফেলতে হবে। কলকে পড়া ছেঁকা কি? তোমরা কি বিড়ি সিগারেট দেখেছো? এই যে ভাই বিড়ি সিগারেটের যে আগুন আছে না, একদম আগুন জ্বলে, আগুনের যে নিচে যেটা আছে সেটা দিয়ে ছেঁকা দিতেন। লেখো, কলকে পড়া, কলকে পোড়া ছেঁকা দিতেন, কলকে পোড়া ছেঁকা দিতেন। আমি কিন্তু ভাই মুখস্থর মতো কিন্তু এটা নিবা একটু পরে, ওকে? কলকে পোড়া ছেঁকা দিতেন, একদম সব তথ্য আমাদের চলে আসছে। আলাদি সম্পর্কে তোমার যা যা লাগবে তা তাই ভাইয়া বলে দিয়েছি তোমাদেরকে, ওকে? আচ্ছা, এরপরে ভাইয়া ওই যে আলাদি যখন নৌকা দিয়ে মাসি পিসির সাথে যাচ্ছিলেন তখন তিনি নকশা পাড়ের সাদা সস্তা শাড়ি পরা ছিলেন। সবাই এটা লিখে ফেলি। আলাদি যখন মাসি পিসির সাথে যাচ্ছিলেন নৌকা দিয়ে, নকশা পাড়ের সাদা সস্তা শাড়ি, এটা লিখে ফেলি ভাইয়া। নকশা পাড়ের সাদা সস্তা শাড়ি, নকশা পাড়ের সাদা সস্তা, নকশা পাড়ের সাদা, নকশা পাড়ের সাদা সস্তা শাড়ি, সাদা সস্তা শাড়ি। লিখে ফেলবে, নকশা পাড়ের সাদা সস্তা শাড়ি, নকশা পাড়ের সাদা সস্তা শাড়ি। চলো আর এবার আমরা মুখস্থ করি। বলো, আলহাদিকে কে, আলহাদির সাথে কার বিয়ে হয়েছিলেন? আলহাদির সাথে যোগুর সাথে বিয়ে হয়েছিলেন। যোগু আলহাদিকে লাথি দিয়েছিলেন। আলহাদি 4 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। আলহাদি মামলার কথা শুনে অস্ফুট আর্তনাদের মতো শব্দ করে। আলহাদির নিজেকে ছেঁচা নোংরা নর্দমার মতো লাগে। শ্বশুর বাড়িতে যাওয়ার কথা মনে পড়লে ছেঁড়াটা 65 হয়ে যেত। 65 মানে ছাই বর্ণ বিশিষ্ট হয়ে যেত। শ্বশুর বাড়িতে যোগু আলহাদিকে অনেক বেশি নির্যাতন করত, খাবার ঠিক মতো দিত না, পেট শুকিয়ে যেত। আলহাদি যখন নৌকা দিয়ে যাচ্ছিলেন সাদা সস্তা শাড়ি ছিলেন। আচ্ছা, এরপর হচ্ছে এই তথ্যগুলো আমরা মোটামুটি জানলাম। এরপর হচ্ছে যোগু আলাদিকে কলকে পোড়া ছেঁকা দিতেন। কি ছেঁকা দিতেন বলো তো ভাইয়া? কলকে পোড়া ছেঁকা দিতেন। বিড়ি সিগারেটের আগুন জ্বলার পরে যে নিচে যেটা থাকে সেটা হচ্ছে কলকে পোড়া, এই কলকে পোড়া ছেঁকা দিতেন। তাহলে আলহাদির সম্পর্কে ক্লিয়ার। এবার আমরা দেখবো আলহাদির সম্পত্তি। আলহাদির বাবা, বাবার যা ছিল তাই। আলহাদির সম্পত্তির মধ্যে 3 ভাগের মানে 4 ভাগের 3 ভাগ গোকুল নিয়ে যায়। এই গোকুলটাকে, গোকুল হচ্ছে এলাকার চেয়ারম্যান, যে আলহাদির দিকে খারাপ নজরে তাকাইতো। আর 4 ভাগের 1 ভাগ আলহাদি পায়, সেটাকে সিকি মতো বলা হয়েছে। কি মতো বলা হয়েছে? সিকি মতো বলা হয়েছে। আমি একটু পরে সিকি তোমাদেরকে বুঝিয়ে দিব। তাহলে প্রথম আমি আলহাদি বুঝাইলাম, এবার বললাম আলহাদির সম্পত্তি। আলহাদির সম্পত্তি আলহাদির বাবা যা রেখে গেছেন তাই। 4 ভাগের 3 ভাগ গোকুল নিয়ে যায়, 4 ভাগের 1 ভাগ আলহাদির থাকে। আলহাদির বাবার সম্পত্তির মধ্যে 4 ভাগের 3 ভাগ গোকুল নিয়ে যায়, 4 ভাগের 1 ভাগ আলহাদির থাকে। আলহাদির বাবা মা ভাই কলেরা রোগে মারা যায়। লিখে ফেলি, আলহাদির বাবা মা ভাই কলেরা রোগে মারা যায়। আলহাদির বাবা মা ভাই কলেরা রোগে মারা যায়। এবার হচ্ছে স্বামী, স্বামীর নাম হচ্ছে যোগু। লোভী মানসিকতা, সম্পত্তির প্রতি ব্যাপক অনেক বেশি লোভ, চরিত্র ভালো ছিল না। আলহাদিকে অনেক বেশি নির্যাতন করতো, কালকে পড়া ছেঁকা দিত, লাথি দিয়েছে, পেট শুকিয়ে যেত, খুঁটির সাথে বেঁধে রাখতো। এই তথ্যগুলো জানলে হবে। বলো, আলহাদির স্বামীর নাম হচ্ছে যোগু,
লোভী মানসিকতা ছিল, সম্পত্তির প্রতি কোনো লোভ ছিল না, চরিত্র ভালো ছিল না, নেশাগ্রস্ত লোক ছিল। ওকে, বাবা মা ভাই, বাবা দরিদ্র ছিল, কলেরায় মারা যায়। তাহলে ভাইয়া বাবা মা ভাই কলেরায় মারা যায়, এটা মনে রাখবা। তাহলে আবার আসি একবার, মানে একটু মুখস্থর মতো হইলে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম, সব আবার খেয়াল করো। আলহাদি যোগুর লাথির চোটে মানে অনেক বেশি কষ্ট পেয়েছেন, 4 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। মামলার কথা শুনে অস্ফুট আর্তনাদের মতো শব্দ করে শ্বশুর বাড়িতে, এই যে শ্বশুর বাড়ি থেকে মানে নিজের বাড়িতে চলে আসছেন, তখন নিজেকে চেঁচা নোংরা নর্দমার মতো মনে হচ্ছে। শ্বশুর বাড়িতে যাওয়ার কথা মনে পড়লে চেহারাটা পাশে ছাইবর্ণ বিশিষ্ট হয়ে যেত। এরপরে যোগ তাকে কলকে পড়া ছেঁকা দিতেন, খুঁটির সাথে বেঁধে রাখতো। এরপর তিনি যখন নৌকা দিয়ে যাচ্ছিলেন, নকশা পাড়ের সাদা সস্তা শাড়ি পরাচ্ছিলেন। এই তথ্যগুলো তোমার জানলে হবে। সম্পত্তি ছিল বাবার জাত, তাই বাবা মা ভাই কলেরা রোগে মারা যায়। 4 ভাগের 3 ভাগ গোকুল নিয়ে যায়। গোকুল হচ্ছে এলাকার চেয়ারম্যান। 4 ভাগের 1 ভাগ আলাদির থাকে, 4 ভাগের এক ভাগকে সিকি মতো বলা হয়েছে। এবার হচ্ছে যোগুর স্বামী, সরি আলাদির স্বামী হচ্ছে যোগু, লোভী মানসিকতার ছিল, সম্পত্তির প্রতি লোভ ছিল, চরিত্র ভালো ছিল না। এবার আমরা পড়বো বাবা মা ভাই দরিদ্র ছিল, কলেরা মারা যায়। এবার হচ্ছে পিসি, সবাই একটু ধরি, পিসি কলেরা রোগ, হ্যাঁ হ্যাঁ। এবার হচ্ছে ভাইয়া পিসি, বিসমিল্লাহির রহমানির রহিম, সবাই একটু ধরে পিসি। পিসির স্বামী কিন্তু যোগের মতো ছিল। পিসিকে আলাদির ফুফি, আলাদির ফুফি, পিসির স্বামী ছিল যোগের মতো। পিসির খোকা যখন হয়েছে, স্বামী আর নির্যাতন করতো না। সব আমার সাথে বলো, আলাদির ফুফির স্বামী ছিল বা আলাদির ফুফা ছিল যোগের মতো ফালতু। যখন এই যে পিসির একটা ছেলে হয়েছে, তখন আর তাকে নির্যাতন করেনি, নির্যাতন কমিয়ে দিয়েছে। পিসুর এক পিসি, যেহেতু বাড়িটা কার বলতো, বাড়িটা তো পিসির বা পিসির বাবার বাড়ি, এই কারণে পিসির একটু অহংকার ছিল। পিসি মাসির সাথে ঝগড়া করতো। আর বাড়িতে তো মাসির না, মাসির বোনের স্বামীর বাড়ি হচ্ছে এই বাড়িটা। মাসি কোনো না কোনো কারণে এই বাড়িতে উঠছে। আচ্ছা, মাসি হচ্ছে আলাদির খালা। এখন আমরা দেখবো মাসি, মাসির শাওরি ননদ অনেক বেশি নির্যাতন করত। মাসি তাদেরকে ভাগের মতো ভয় পেত। মেয়ে হওয়ার পর সবাই এখন আদর করা শুরু করে দিচ্ছে। মাসি ব্যবসার প্রস্তাব দেয়। বলো, এই যে মাসি পিসি প্রথম ব্যবসা করে, এই ব্যবসার প্রস্তাব দিয়েছে কে? ব্যবসার প্রস্তাব দিয়েছে কিন্তু মাসি। তারা তরকারি ব্যবসা করে। তাদের যেই মূলধন ছিল সেটি হচ্ছে রূপোর টাকা আদুলি শিখি। তাদের ব্যবসার মাধ্যমে তারা অনেক বেশি ঝগড়া করতো মাসি পিসি, ব্যবসার মাধ্যমে তারা মিলে গেছে। শেষ, গায়ের বাবু বাসিন্দারা তরকারি দিত তাদের নগদ পয়সার জন্য। এই যে তারা এখান গ্রাম থেকে শহরে গিয়ে সবজি বা তরকারি এগুলো বিক্রি করতো, অনেক গায়ের বাবু বাসিন্দারাও তাদেরকে তরকারি দিত বিক্রির জন্য। কেন? নগদ টাকার জন্য। ওকে, তাহলে ভাই আবার খেয়াল করো, মাসি, মাসির শাওরি ননদ অনেক বেশি নির্যাতন করতো। মাসি তাদেরকে ভাগের মতো ভয় পেত। মেয়ে হওয়ার পর তাদেরকে মাসিকে অনেক বেশি আদর করছে। তাইলে ফুপির বা এই যে পিসি যে তার হয়েছে ছেলে, তার স্বামী তাকে অনেক নির্যাতন করতো, ছেলে হওয়ার পর করেনি। মাসি যে তার হয়েছে মেয়ে, মেয়ে হওয়ার পর মাসির স্বামী ভালো ছিল। এটা লিখে বলো যে মাসির স্বামী ভালো ছিল, স্বামী ভালো ছিল কিন্তু শাওরি ননদ নির্যাতন করতো, ভাগের মতো ভয় পেত। পরীক্ষাতে আসবে যে মাসি তার শাওরি ননদকে কিসের মতো ভয় পেত? বাঘের মতো ভয় পেত। মেয়ে হওয়ার পর অনেক বেশি আদর করছে। মাসি আর পিসি একসাথ হয়ে গেছে, বা তাদের তো একটু ঝগড়া খুনসুটি হইতো অনেক বেশি, কিন্তু মিল হয়ে গেছে কিভাবে? ব্যবসায়ের মাধ্যমে। তারা তরকারি ব্যবসা করতো। তাদের মূলধন ছিল রূপের টাকা আদুলি শিখি। ব্যবসার মাধ্যমে তারা মিলে যায়। গায়ের বাবু বাসিন্দারও তরকারি, মানে গ্রাম থেকে শহরে তরকারির জন্য দিত নগদ টাকার জন্য। শেষ, মাসি পিসি বললাম। এবার হচ্ছে প্রিয় শিক্ষার্থীদের মাসি পিসির জামাই আপ্যায়ন। যখন এই যে যোগু এত বেশি খারাপ ছিল যে এর পরেও যখন এই যোগু মাসি পিসিদের বাড়িতে বা আল্লাদের বাড়িতে আসছে, মাসি পিসি কিভাবে আপ্যায়ন করেছে? ছাগল বিক্রি করে আপ্যায়ন করলো। কেন করলো? এটা সামাজিকতা। তোমাদের পরীক্ষাতে আসবে যে যোগুকে মাসি পিসি বা আলাদি পছন্দ করতো না, নেশাগ্রস্ত ছিল, আল্লাদিকে নির্যাতন করতো। এরপরেও কেন? যে আল্লাদিকে আর যোগুকে তারা ছাগল বিক্রি করে আপ্যায়ন করেছিলে। এটা হচ্ছে সামাজিকতা। শেষ, তোমাদের পরীক্ষাতে যদি আসে যে মাসি পিসি যোগুকে কিভাবে আপ্যায়ন করলো? ছাগল বিক্রি করে আপ্যায়ন করলো। সবাই লিখে ফেলবে, ছাগল বিক্রি করে আপ্যায়ন করলো, ছাগল বিক্রি করে আপ্যায়ন করলো। ওকে, আচ্ছা, এরপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন যেটি দেখব সেটা একটু খেয়াল করো, এই কাহিনীটা একটু সুন্দর করে বুঝো। বিসমিল্লাহির রহমানির রহিম। শেষ বেলা, আমি এগুলো একদম মনে করো যে শেষ বেলা পুরো বাটা, দেখো ভাইয়া, শেষ বেলায় পুরো বাটা, জল নেমে গিয়ে খালে ভাঙ্গা ইট পাটকেল দেখা যাচ্ছে। তোমাদের একদম গল্পের লাইন এটা যে শেষ বেলা পুরো বাটা, জল নেমে গিয়ে খালে ভাঙ্গা ইট পাটকেল দেখা যাচ্ছে এবং আবর্জনা বেরিয়ে পড়ছে। ঠিক সেই মুহূর্তে
এই যে ভাইয়া এদিকে ছিল কৈলাস এবং বুড়ো রহমান, এদিকে ভাইয়া মাসি পিসি এবং এই যে ভাইয়া আলহাদি দেখতে পাচ্ছ, তারা তরকারি বিক্রি করে এখন বাড়ির দিকে যাচ্ছেন। এদিকে বুড়ো রহমান এবং কৈলাস এরা ছিলেন, বুড়ো রহমান এবং কৈলাস এই যে ভাইয়া খড় দেখতে পাচ্ছ, এখানে এরা ছিলেন দুইজন, আর এখানে আরো ছিলেন তিনজন। এই যে নৌকা থেকে খড়গুলো উঠাই দিচ্ছেন, কি বলেছি, নৌকা থেকে খড়গুলো উঠাই দিচ্ছেন বুড়ো রহমান এবং কৈলাস। বুড়ো রহমান এবং কৈলাস নৌকা থেকে খড়গুলো উঠাই দিচ্ছেন, আর তিনজন মাথা করে সেগুলো নিয়ে যাচ্ছে। হঠাৎ করে তারা দেখতে পাচ্ছেন যে মাসি পিসি যাচ্ছে। কৈলাসের সাথে যোগুর সাথে সম্পর্ক ছিল, কেন, কৈলাসও নেশাগ্রস্ত, যোগুও নেশাগ্রস্ত। এবার আমরা কাহিনীটি বলবো, সবাই একটু খেয়াল করবা যে শেষ বেলা পুরো বাটা। এবার আমি তোমাদেরকে দেখে দেখে বলি, সবাই মানে এখান থেকে বলি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিসমিল্লাহির রহমানির রহিম। শেষ বেলা পুরো বাটা, জল নেমে গিয়ে খালে বাঙ্গা ইট পাটকেল দেখা যাচ্ছে, ছবির মধ্যে বলেছি। ওজনে ভারী আবর্জনা বেরিয়ে পড়ছে। কনক্রিটের যে পুল দেখতে পাচ্ছ, কনক্রিটের পুলের কাছে দুইটা সালতি ছিল, সালতি মানে হচ্ছে নৌকা, সালতির তাল এবং শাল গাছ দিয়ে তৈরি, সালতিতে ছিল খড়, তিনজন মাথায় করে খড়গুলো নিয়ে যাচ্ছে। আবার খেয়াল করো ছবিটা, আবার দেখো ছবিটা, মনে করো যে শেষ বেলা পুরো বাটা, জল নেমে গিয়ে খালে ভাঙ্গা ইট পাটকেলও দেখা যাচ্ছে, ওজন ভারী আবর্জনা বেরিয়ে পড়ছে। কনক্রিটের পুলের কাছে দুইটা চালতি ছিল। এই যে কনক্রিট হচ্ছে ইট বালি সিমেন্ট দিয়ে যেটা তৈরি, ইট বালি সিমেন্ট দিয়ে তৈরি যে পুলটা, সেখানে দুইটা নৌকা ছিল। আর সালতি হচ্ছে তাল এবং শাল গাছ দিয়ে তৈরি, সালতিতে ছিল কি বলতো, খড় ছিল। সালতিতে এখানে বুড়ো রহমান এবং কৈলাস ছিল, আরো তিনজন ছিল, ওই তিনজনের কাছে মাথায় উঠে দিচ্ছেন, ওই তিনজন খড়গুলো অন্য জায়গায় নিয়ে যাচ্ছেন। আচ্ছা, তো দুইজন খড় মাথায় তুলে দিচ্ছেন, তারা হচ্ছেন বুড়ো রহমান। বুড়ো রহমানের দেখো ভাইয়া বয়স হয়েছে আদা পাকা চুল এবং রোগা শরীর, এটা মুখস্থ করো, বলো বয়স হয়েছে আদা পাকা চুল এবং রোগা শরীর কে, বুড়ো রহমান। আর কৈলাস কেমন, কৈলাস হচ্ছে বলো মাঝ বয়সী বেটে জোয়ান, মাথায় ঠাসা কদম চাটা রুক্ষ চুল। মুখস্থ করো ভাইয়া। এই যে ভাইয়া দুইজন ভাইয়া তোমাকে ছবিতে দেখাইলাম, এই দুইজন কে কে বলো তো, এই দুইজন হচ্ছে ভাই বুড়ো রহমান এবং কৈলাস। বুড়ো রহমান বয়স হয়েছে আদা পাকা চুল রোগা শরীর, কৈলাস মাঝ বয়সী বেটে জোয়ান, মাথায় ঠাসা কদম ছাটা রুক্ষ চুল। ওকে, আচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি আমরা বুঝতে পেরেছি। তাহলে আমরা আরেকবার একটু ছবিটা দেখি, এখান থেকে মুখস্থ করতে হবে ভাইয়া। শেষ বেলা পুরো বাটা, এই যে ভাইয়া পুরো বাটা, এরপর হচ্ছে জল নেমে গিয়ে ইট পাটকেল দেখা যাচ্ছে, আবর্জনাগুলো বেরিয়ে পড়ছে, এদিকে মাসি পিসি এবং আহ্লাদি যাচ্ছে। হ্যাঁ, এরপর ভাই এদিকে হচ্ছে বুড়ো রহমান এবং কৈলাস, এই যে কনক্রিটের, এই যে ভাইয়া দুইটা নৌকা দেখা যাচ্ছে, একটা নৌকা দুইটা নৌকা দেখতে পাচ্ছ, কনক্রিটের পুলের কাছে দুইটা নৌকা, নিচে দিয়ে আরেকটা নৌকা যাচ্ছে। ওকে, এখানে ছিল বুড়ো রহমান এবং কৈলাস, সাথে আরো তিনজন ছিল, তারা হচ্ছে খড়গুলো নিয়ে যাচ্ছে। এরপর বুড়ো রহমান কেমন ভাইয়া তোমাদেরকে বলেছি। হ্যাঁ, বুড়ো রহমান কেমন, বয়স হয়েছে আদা পাকা, বুড়ো রহমান হচ্ছে বয়স হয়েছে আদা পাকা চুল এবং রোগা শরীর। কৈলাসটা কেমন বলো তো ভাইয়া, কৈলাস হচ্ছে তোমার মনে হচ্ছে মাঝ বয়সে বেটে যান, মাথায় কদম ছাটা রুক্ষ চুল। শেষ, মুখস্থর মতো। ওকে, আচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমরা যেটি দেখবো সেটি হচ্ছে যে মাসি পিসির সাথে এখন মাসি পিসি, এই যে ভাইয়া তোমরা তো দেখতে পাচ্ছ মাসি পিসি যাচ্ছে। ওকে, তো মাসি পিসির সাথে এখন বুড়ো রহমান এবং কৈলাসের কথা হবে। তো মাসি পিসি ফিরছে, কৈলাস, এই কথা প্রথম কে বলছে, বুড়ো রহমান দেখছে যে কে যাচ্ছে, মাসি পিসি যাচ্ছে। তখন বুড়ো রহমান কৈলাসকে বলছে যে কৈলাস, মাসি পিসি ফিরছে, মানে মাসি পিসি বাড়ির দিকে যাচ্ছে। তখন রাখো রাখো খবর আছে শুনে যাও, এই কথা কে বলছে, কৈলাস এখন মাসি পিসিকে বলছে রাখো রাখো খবর আছে, মানে তোমাদের সাথে কথা আছে, তোমাদের সাথে কিছু খবর আছে। আচ্ছা খুনসুটি রাখো দেখি। এরপরে সে যখন এভাবে বলছে, তারা এখন খুবই কৈলাসের সাথে মাসি পিসির যত কথা বলেছিলেন সব কথা বিরক্তি প্রকাশ করে বলেছিলেন, মানে মাসি পিসি কৈলাসের সাথে কোনো ধরনের কথা বলতে রাজি না। ওকে, আচ্ছা এরপর ভাইয়া, তো মাসি বলছে যে খুনসুটি রাখো তোমার কৈলাস, এই কথা কে বলছেন, মাসি বলছেন। আচ্ছা, এরপরে কৈলাস বলতে চাচ্ছেন যে তোমাদের সমর্থ মেয়েটা, এটা তোমাদের এমসিকিউ আসবে, সমর্থ মেয়ে হচ্ছে যৌবন প্রাপ্ত মেয়ে, যে তোমাদের যৌবন প্রাপ্ত মেয়েকে তোমরা কেন ঘরে ধরে রেখেছ, যোগুর সাথে আমার কথা হয়েছে সে তার বউকে নিয়ে যাবে, তোমরা যদি তার বউকে না দাও তাহলে সে মামলা করবে। এই মামলার কথা শুনে আলহাদি অস্ফুট আর্তনাদের মতো শব্দ করে, বলো মামলার কথা শুনে আলহাদি অস্ফুট আর্তনাদের মতো শব্দ করে। প্রথমে মাসি পিসি মামলার কথা শুনে ভয় পেয়ে গেছে, পরে বলে দূর যা হওয়ার হবে, যোগুর কাছে তারা মেয়ে দিবে না, যেহেতু যোগু মানুষের মতো মানুষ না। আচ্ছা যাই হোক, তো সমর্থ মেয়েটা তোমরা কেন ধরে রেখেছো, কৈলাস এগুলো বলতেছে।
আমি আবার বলছি, কৈলাসের সাথে যোগুর সাথে সম্পর্ক ছিল, তারা একই জায়গায় নেশা পানি করত। মাসি পিসি বিরক্তি এবং রুক্ষ মনোভাব নিয়ে সব কথার জবাব দেয়। কৈলাস যোগুর ব্যাপারে প্রশংসা করলো। যেহেতু কৈলাস এবং কৈলাস এবং যোগু একসাথে নেশা পানি করতো, তো কৈলাস যোগুর ব্যাপারে প্রশংসা করলো, মামলা করবে বলল। ওকে, কৈলাস ভার্সেস যোগু। এবার হচ্ছে আমরা দেখবো কৈলাসের এবং যোগুর সাথে কি সম্পর্ক। যে কৈলাস বলতে চাচ্ছে যে গতকালকে চায়ের দোকানে যোগুর সাথে দেখা হয়েছে, সে তার বলছে তার বউ নিয়ে যাবে। মাসি পিসি চিন্তা করছে, না তোমার সাথে তুমি যেটা বলছো চায়ের দোকান, সেটা আসলে চায়ের দোকান না, মাসি পিসির পাশে সেটা হচ্ছে মদের দোকান। শেষ। তাইলে কৈলাস বলছে যে আমার সাথে কার সাথে দেখা হয়েছে, কৈলাস বলতে চাচ্ছে আমার সাথে যে যোগুর সাথে দেখা হয়েছে, কোথায়? চায়ের দোকানে। তো মাসি পিসি বলতে চাচ্ছে তুমি যেটা চায়ের দোকান বলছো, এটা আসলে চায়ের দোকান না, হ্যাঁ এটা হচ্ছে ভাইয়া মদের দোকান। ওকে, বুঝতে পেরেছি। এদিকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আরেকটা দেখো, এদিকে এই যে বুড়ো রহমানকে তুমি দেখতে পাচ্ছ, বুড়ো রহমান কি করেছে জানো? বুড়ো রহমানের একটা মেয়ে ছিল, অল্প বয়সে বিয়ে দিয়েছে। ওই মেয়েটি স্বামীর বাড়িতে এত বেশি নির্যাতিত হয়েছে যে মেয়েটি মারা গেছে। তো বুড়ো রহমান যখন আল্লাহদের দিকে তাকিয়েছে, আল্লাহদের দিকে তাকিয়ে তার মেয়ের কথা মনে পড়েছে। শেষ। তাহলে ভাই বুড়ো রহমান ভার্সেস আল্লাদি, চল চল চোখের দিকে তাকে আল্লাহদের দিকে বলো। বুড়ো রহমান আল্লাহদের দিকে কেমন থাকে? চল চল চোখের দিকে, চল চল চোখে তাকে আল্লাহদের দিকে। মেয়ের মুখের চাপ দেখতে পায়। মেয়ের অল্প বয়সে বিয়ে হয়, স্বামীর বাড়িতে নির্যাতন করতে করতে মেয়েকে মেরেই ফেলেছে। সবাই ক্লিয়ার? আল্লাহর তো বুঝছি। শেষ। এরপর এখন আমরা সর্বশেষ পড়বো ভাইয়া, আলহাদিদের বাড়িতে গোকুল হামলা করছে। গোকুল কেমন ছিল বলতো ভাইয়া? গোকুল একটু টাউট মার্কা লোক ছিল, এলাকার চেয়ারম্যান ছিল, সে আল্লাহদের দিকে একটু কুনজর দিত। ভাইয়া বলো এই পর্যন্ত বুঝছি? আল্লাহর তো বুঝছি, বল আল্লাহর তো বুঝছি। আচ্ছা ভাইয়া সমস্যাটা একবার সামারি দিব, বলো গোকুল। এবার হচ্ছে আলহাদিদের বাড়িতে গোকুলের হামলা। ভাইয়া আবার সামারি দিব, সমস্যা নেই। গোকুল খলনায়ক ছিলেন, ধরে নাও মিশা সদাগর ছিলেন। ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা যেটি দেখব, গোকুল ছিলেন চরিত্রহীন, আলহাদির সম্পত্তির প্রতি ছিল লোভ, আর গোকুলের কার্যালয় ছিলেন কাছারি বাড়ি। বারবার বলো, গোকুল ছিলেন, সবাই বলো, গোকুল ছিলেন চরিত্রহীন, আলহাদির সম্পত্তির প্রতি লোভ ছিল এবং তার কার্যালয় ছিল কাছারি বাড়ি। সবাই একটু আমার সাথে বলো, গোকুল ছিলেন চরিত্রহীন, আলহাদির সম্পত্তির প্রতি লোভ ছিল এবং তার কার্যালয় ছিলেন কাছারি বাড়ি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার একটি কথা শুনো, কাহিনীটা হচ্ছে কি? কাহিনীটা হচ্ছে যে শুক্লপক্ষের একাদশী, এটা কি আগে এটা বুঝো। অমাবস্যা থেকে পূর্ণিমা পর্যন্ত 15 দিনকে শুক্লপক্ষ বলা হয়। এটা দুইবার বলো, বলো অমাবস্যা থেকে পূর্ণিমা পর্যন্ত 15 দিন শুক্লপক্ষ বলা হয়, আর অমাবস্যা থেকে 11 দিন পর্যন্ত বলা হয় একাদশী। ওকে, এবার যে কাহিনীটি ঘটছে সেটি হচ্ছে যে অমাবস্যা থেকে পূর্ণিমা পর্যন্ত 15 দিন তো শুক্লপক্ষ, অমাবস্যা থেকে 11 দিন পর্যন্ত হচ্ছে একাদশী। আজকে হচ্ছে এই যে ভাইয়া তারা আসতেছে, মানে আজকে হচ্ছে 12তম দিন। সবাই একটু খেয়াল করো, আজকে হচ্ছে 12তম দিন। এই 12তম দিনে মাসি পিসি, 12তম দিনে মাসি পিসি রান্না সেরে খাবার আয়োজন করলো। তারা ওই যে ভাইয়া তরকারি বিক্রি করে না বাজারে, তরকারি বিক্রি করে তারা সরকার বাবুর সাথে টাকা নিয়ে অনেক কথা কাটাকাটি হয়েছে এবং মন খারাপ হয়েছে। সরকার বাবু বাজারে টাকা তোলে। আরো একবার বলবো এই কথা, 2-3 বার বলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। যে অমাবস্যা থেকে পূর্ণিমা পর্যন্ত 15 দিন হচ্ছে শুক্লপক্ষ, আর অমাবস্যা থেকে 11 দিন পর্যন্ত হচ্ছে একাদশী। তো একাদশীর পরে আজকে হচ্ছে 12তম দিন। এই যে গোকুল যে হামলা করেছে, কোন দিন হামলা করেছে বলতো? গোকুল 12তম দিন হামলা করেছে। বলো আমার সাথে বলো, গোকুল আলহাদিদের বাড়িতে 12তম দিন মানে শুক্লপক্ষের এই যে 12তম দিন যেটা আছে সেটাতে হামলা করেছে। সেদিন কি হয়েছে? সেদিন মাসি পিসি বাজার থেকে তরকারি বিক্রি করে আসছে, এসে রান্না সেরে খাবার আয়োজন করলো। এখানে রান্না বলা হচ্ছে ব্যঞ্জন, বলো ব্যঞ্জন হচ্ছে রান্নার তরকারি, আর রসুই চালা হচ্ছে রান্নাঘর। বলো ব্যঞ্জন রসুই চালা, আমার সাথে বলো, ব্যঞ্জন হচ্ছে রান্নার তরকারি আর রসুই চালা হচ্ছে রান্নাঘর। গদ্যের মধ্যে এই জিনিসটি আছে। যাই হোক, তো এই যে তাদের এমনি তাদের মন খারাপ, কেন মন খারাপ? সরকার বাবুর সাথে তাদের টাকা নিয়ে কথা কাটাকাটি হয়েছে। তুমি আমাকে প্রশ্ন করে যে ভাইয়া সরকার বাবুকে, সরকার বাবু হচ্ছে বাজারে টাকা তোলে। ওই যে ভাইয়া তোমরা দেখো না যে মানে বাজারে টাকা যিনি কালেকশন করে। আচ্ছা যাই হোক, এখন হয়েছে কি,
কানাই চৌকিদারকে গোকুল পাঠাইছে, বলো গোকুল কাকে পাঠাইছে? গোকুল কানাই চৌকিদার। আচ্ছা ভাইয়া, চেয়ারম্যানের মেইন কে? চেয়ারম্যান যদি কাউকে মানে ডাকে কখন কাকে পাঠায়? চৌকিদারকে পাঠায়। ধরে নাও আমার এলাকার চেয়ারম্যান আমাকে খোঁজ করে, পাঠাবে কাকে? চৌকিদারকে। তো গোকুল তো এলাকার চেয়ারম্যান, সে এই মাসি পিসির কাছে কাকে পাঠাইছে? বলো, কানাই চৌকিদারকে পাঠাইছে। মুখস্থর মতো হইতে হবে, বলো কাকে পাঠাইছে? কানাই চৌকিদারকে পাঠাইছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কানাই চৌকিদারের সাথে ছিল 3 জন পেয়াদা। এখন আমরা শিখবো পেয়াদা কি। বলো, পেয়াদা হচ্ছে সংবাদ বাহক বা চাপরাশি। লেখো, পেয়াদা হচ্ছে সংবাদ বাহক। সংবাদ বাহক। একটু ভাইয়ের সাথে বলো, বলো কানাই চৌকিদারের সাথে কয়জন পেয়াদা ছিল? 3 জন পেয়াদা ছিল। কানাই চৌকিদারের সাথে কয়জন পেয়াদা ছিল? 3 জন পেয়াদা ছিল। তাদেরকে মাসি পিসি তাদেরকে চেনা চেনা লাগছে। মাসি পিসি তাদেরকে কেমন লাগছে? চেনা চেনা লাগছে। এদের মধ্যে একজন মাথায় লাল পাগড়ি, তিনি হচ্ছেন কনস্টেবল, তাকে অচেনা মনে হয়েছে। সবাই লেখো, একজন অচেনা, তাকে অচেনা মনে হয়েছে। ভাই আমার কিন্তু কষ্ট হচ্ছে, তারপর খেয়াল করো। বলো, কানাই চৌকিদারকে গোকুল পাঠিয়েছে, সাথে 3 জন পেয়াদা ছিল। পেয়াদা হচ্ছে সংবাদ বাহক বা চাপরাশি। এই যে 3 জন পেয়াদা ছিল, এদেরকে মাসি পিসির চেনা চেনা মনে হয়েছে। আর একজনের মাথায় লাল পাগড়ি ছিলেন, তিনি হচ্ছেন কনস্টেবল, তাকে অচেনা মনে হয়েছে। এটা 2বার বলো। বলো, একজনের মাথায় লাল পাগড়ি। বলো, একজনের কাছারি বাড়ি হচ্ছে কার্যালয়, বললাম না তোমাদেরকে কাছারি বাড়ি। একজন, এই কাছারি বাড়ি হচ্ছে গোকুলের কার্যালয়। একজনের মাথায় লাল পাগড়ি, তিনি হচ্ছেন কনস্টেবল, তাকে অচেনা মনে হয়েছে। আচ্ছা, এখন মাসি পিসি যেটা মনে করছে সেটা হচ্ছে যে গোকুল কাকে পাঠাইছে? কানাই চৌকিদার। কানাই চৌকিদার সাথে কয়জন ছিল? 3 জন পেয়াদা আর একজন কনস্টেবল। মাসি পিসি চিন্তা করছে যে না, মনে হচ্ছে লোক আরো আছে। যে পথের পাশে ডোবার ধারে কাঁঠাল গাছের ছায়া আরো 3-4 জন। ওরা কারা? ওরা হচ্ছে গায়ের গুন্ডা সাধু বৈদ্য ওসমানেরা। এলাকা চেয়ারম্যান তো চৌকিদারকে পাঠাইছে, চৌকিদারের সাথে আরো কয়েকজন পেয়াদা আসছে। কিন্তু এলাকার মধ্যে কিছু নষ্ট থাকে না। তো ওই যে পথের পাশে, এটা মুখস্থ করো প্লিজ ভাইয়া, বলো পথের পাশে ডোবার ধারে কাঁঠাল গাছের ছায়ার নিচে আরো 3-4 জন ছিল। এটা মুখস্থ করো। বলো, পথের পাশে ডোবার ধারে কাঁঠাল গাছের ছায়া আরো 3-4 জন ছিল। ওরা হচ্ছে গায়ের গুন্ডা সাধু বৈদ্য ওসমানেরা। ওরা কারা? ওরা হচ্ছে গায়ের গুন্ডা সাধু বৈদ্য ওসমানেরা। বলো, পথের পাশে ডোবার ধারে কাঁঠাল গাছের ছায়া আরো 3-4 জন ছিল। ওরা হচ্ছে গায়ের গুন্ডা সাধু বৈদ্য ওসমানেরা। ভাইকে তোমাকে এবার ভাইকে তোমরা বলো। বলো, গোকুল কাকে পাঠাইছে? কানের চৌকিদারকে। কানের চৌকিদার সাথে 3 জন পেয়াদা ছিল, লাল পাগড়ি পরা একজন কনস্টেবল ছিল। মাসি পিসি দেখছে যে পথের পাশে ডোবার ধারে কাঁঠাল গাছের ছায়া, কোন গাছ? কাঁঠাল গাছের ছায়া নিয়ে আরো 3-4 জন আছে। ওরা কারা? ওরা হচ্ছে গ্রামের গুন্ডেরা, ওসমানিয়ারা। বুঝছো? এটা মুখস্থ করে রাখবা। আচ্ছা, এরপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তারা আসলে কি উদ্দেশ্যে আসছে বলি। তারা চিন্তা করছে মাসি পিসিকে যদি এই রাতের মধ্যে কার্যালয়ে নিতে পারে, তাহলে তারা আলাদিকে মনে করো যে আলাদিকে নিয়ে চলে যাবে, খারাপ উদ্দেশ্যে। কিন্তু মাসি পিসি তাদের এটা বুঝতে পেরেছে। বুঝতে পেরে মাসি পিসি চিন্তা করছে না, এদেরকে তো মোটামুটি মানে শাস্তি দিতে হবে। পরে মাসি, এটা হচ্ছে কৌশল। মাসি বলছে, মাসি প্রথমে তারা বলছে আর কি, প্রথমে বলছে যে আমরা একজন যাইলে হবে, তারা বলছে না একজন না 2 জনকে যেতে হবে। তখন মাসি পিসি বুঝতে পেরেছে না, 2 জন যাওয়া মানে এদের অন্য উদ্দেশ্য। তখন এই যে ভাইয়া, কাপড় ছেড়ে, মানে তুমি কিভাবে মনে রাখবা, কাপড় পরিবর্তন করে আসার কথা কে বলেছিলেন? মাসি। আর হাত ধুয়ে আসি, 1 দণ্ড লাগবে না বলছেন পিসি। মানে কানাই চৌকিদারকে বলছেন, কানাই চৌকিদার দাঁড়াও, আমি কাপড়টা পরিবর্তন করে আসি, এই কথা বলছেন মাসি। আর হাতটা ধুয়ে আসি, এই কথা বলছেন পিসি। তাহলে বলো, কাপড় পরিবর্তনের কথা কে বলেছিলেন? বলো, কাপড় পরিবর্তন কে বলেছেন? মাসি। হাত ধোয়ার কথা কে বলেছিলেন? পিসি। আচ্ছা, প্রথমে হ্যাক দেয়, প্রথমে এদেরকে হ্যাক দেয় কে? মাসি। এটা মুখস্থ রাখতে হবে ভাইয়া। প্রথমে হ্যাক দেয় মাসি, প্রত্যেকটা মুখস্থ, আমি মুখস্থ করাচ্ছি, সমস্যা নেই। মাসি বটি, পিসি রামদা। বলো ভাইয়া, বটি নিয়ে আসছে কে? এই কথা বলো, কাপড় পরিবর্তনের কথা মাসি, আর বটি নিয়ে আসছেন মাসি। হাত ধোয়ার কথা বলছেন পিসি, আর ভাইয়া এই যে ভাইয়া রামদা নিয়ে আসছেন পিসি। এটা মনে রাখবে, মনে রাখা যাবে? বলো, মনে রাখা যাবে? এরপরে তারা সব চিল্লানো শুরু করে দিছে, ও বাবা ঠাকুর, ও গোসমশা, ও জগদার, মানে এলাকার মানুষ আমরা বলি না, ও রাকিব, ও রনি, ও এসেব আমরা বলে ডাকি না। এভাবে মাসি পিসি সবাইকে যখন ডাকা ধরছে, তখন কানাই চৌকিদার সবাই পালিয়ে দৌড়ে চলে গেছে। মনে থাকবে ভাই? মনে থাকবে? আচ্ছা, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কানাই বাবুর পলায়ন। তারা যখন চলে গেছে, যাওয়ার সময় গরু নিয়ে চলে গেছে, বাট গামলাটা রেখে গেছে। বলো, যাওয়ার সময় তারা গরু নিয়ে চলে গেছে। এই গরুটা ছিল ভাইয়া, গরুটা ছিল বাবার আমলের, আলাদের বাবার আমলের গরু। বলো, কানাই বাবু পলায়ন করার সময় গরু নিয়ে চলে গেছে, গামলাটা রেখে গেছে।
মাসি পিসির শেষ প্রস্তুতি, মাসি পিসি চিন্তা করছে এরা মনে হচ্ছে আবার আসবে, মাসি পিসি সর্বশেষ আবার চিন্তা করছে এরা আবার যদি আসে তখন আবার এসে যদি আগুন ধরায় দেয়, তখন মাসি পিসি কি করছে জানো, ছেঁড়া যে কম্বলগুলো আছে এবং মোটা যে কাঁথাগুলো আছে, মোটা কাঁথা এবং ছেঁড়া কম্বলকে ভিজিয়ে রাখছে। কেন ভিজিয়ে রাখছে? যে আগুন ধরাই দিলে যেন আগুনের উপরে ছেঁড়া কম্বল, ভিজা কম্বলগুলো, কাঁথাগুলো রাখলে যেন ভিজে যায়। এছাড়া যত কলসি পাতিল যা আছে সবগুলোতে পানি ভরে রাখছে। এই হচ্ছে তাদের শেষ প্রস্তুতি, বুঝছো? ছাগল তো ছিল, ছাগল তো বিক্রি করে খাওয়াইছে। আচ্ছা ভাইয়া বলো, মুখস্থের মতো হয়েছে, এবার আমি একবার মুখস্থ করাই। আসলে ভাইয়ের নিজে কেন যেন টায়ার্ডের মতো হয়ে গেছে, আমি জানি না কেমন পড়াচ্ছে। তোমরা একটু ভাইকে বললে যে বোঝা যায় কিনা। সবাই একটু আমার সাথে আবার বলবে যে মাসি পিসি তোমার মুখস্থ হয়েছে কিনা একটু খেয়াল করো। বিসমিল্লাহ পর আমার সাথে বলো যে কিভাবে তুমি মুখস্থ করবে একটু দেখো, এরপর আমরা বিলাসী পড়বো। এখান থেকে ধরো ভাইয়া, এই যে আলহাদি, ও এই যে ভাই আলহাদি থেকে আমরা শুরু করবো, বুঝছো? আলহাদি থেকে আমরা শুরু করবো। নকশা পাড়ের সাদা সস্তা শাড়ি ছিল, ৮-৭ থমথমে গরম গোলগাল মুখ। ভাই এই কথা বলতে বলেছি, বলো ৮-৭ থমথমে গরম গোলগাল মুখ, এটা হচ্ছে কে? এটা হচ্ছে আলহাদি। ৮-৭ থমথমে গরম গোলগাল মুখ অমানবিক নির্যাতন করতো, পেট শুকিয়ে যেত, কলকে পোড়া ছেঁকা দিত। সরি ভাই এই স্লাইডটা আনি নেই, তো এই স্লাইডটা এই কারণে ইয়ে হয়ে গেছে। বলো নকশা পাড়ের সাদা সস্তা শাড়ি ছিল, ওই যে নৌকায় যখন ছিল, যে ভাই একটু আগে ছবি দেখালাম না, এই ছবিতে। বলো নকশাপাড়ের সাদা সস্তা শাড়ি, নকশাপাড়ের সাদা সস্তা শাড়ি, এটা বুঝছো? আচ্ছা আলহামদুলিল্লাহ। আমি একবার জাস্ট বলে দিচ্ছি 2 মিনিটে। ৮-৭ থমথমে গরম গোলগাল মুখ অমানবিক নির্যাতন করছে, পেট শুকিয়ে যেত, কালকে পড়া ছেঁকা দিত। শুধু বাইয়ের এই স্লাইডটা একবার পড়ে গেলে মুখস্থ হয়ে যাবে। জহুর লাথি দিয়েছে, 4 মাসের অন্তঃসত্ত্বা ছিল, বুঝছো তো, প্রেগনেন্ট। অস্ফুট আর্তনাদের মতো শব্দ করে মামলার কথা শুনে নিজেকে ছেঁচা নোংরামের মতো মনে হয়, শ্বশুর বাড়ির কথা শুনে শ্বশুর বাড়িতে যাওয়ার কথা মনে পড়লে চেহারাটা পাশোটে মানে ছাইবর্ণবিষ্ট হয়ে যেত, এগুলো বলেছি। এরপর হচ্ছে তো আর সবকিছু মোটামুটি আছে, খুঁটির সাথে বেঁধে রাখতো। সম্পত্তি ছিল বাবা যা রেখে গেছেন তাই, 4/3 গোকুল নিয়ে গেছে, 4/1 সেটা ছিল। আর যোগ লোভী মানুষের স্বামী ছিল, যোগ লোভী মানুষের ছিল, সম্পত্তির প্রতি লোভ, চরিত্র ভালো ছিল না। এরপর বাবা ছিল দরিদ্র, কলেরা মারা যায়, বাবা মা ভাই। পিসির স্বামী যোগুর মতো, পিসির খোকা হয়েছে, নির্যাতন কমিয়ে দিয়েছে। পিসির একটা অহংকার ছিল বাবার বাড়ি। মাসির মেশো শাড়ি ননদ নির্যাতন করতে, স্বামী ভালো ছিল, ভাগের মতো ভয় পেত, মেয়ে হওয়ার পর সবাই আদর করছে। মাসি ব্যবসার প্রথম প্রস্তাব দেয়, তরকারি ব্যবসা করতো। তাদের পুঁজি ছিল রূপের টাকা আদুলি শিখি। হ্যাঁ, তো ভাইয়া রূপের টাকা আদুলি শিখি মানে 50 পয়সা, এটা মনে রাখবা। আদুলি শিখি মানে কয় পয়সা ভাইয়া, এটা মুখস্থ রাখবা। আদুলি শিখি মানে 50 পয়সা। আদুলি শিখি মানে 50 পয়সা। ওকে। এরপর ব্যবসার মাধ্যমে মিল হয়, গায়ের বাবা বাসিন্দারা তাদেরকে দিত, মাসি পিসির জামাই আপ্যায়ন করেছে, ছাগল বিক্রি করে। এরপরে এই ছবিটা দিয়ে তুমি সব মুখস্থ করবা, যে এই ছবিটা দিয়ে আমরা কি কি পড়বো, যে মানে শেষ বেলা পুরো বাটা, এই যে এই ছবিটা দিয়ে তুমি মোটামুটি যে সবকিছু দেখা যাচ্ছে, এদিকে মাসি পিসি আলাদা যাচ্ছে, এদিকে এই যে ভাইয়া এই কৈলাস এবং বুড়ো রহমান, এই যে ভাইয়া বুড়ো রহমান এবং কৈলাস, এই যে ভাই এটা হচ্ছে কৈলাস, এটা হচ্ছে বুড়ো রহমান। তো প্রথমে বুড়ো রহমান দেখাইছে যে যাচ্ছে, এরপর কৈলাসের সাথে মাসি পিসির অনেক কথা হয়েছে, যোগের ব্যাপারে কথা হয়েছে, শেষ এতটুকু। এইটা তো তোমার একদম মুখস্থের মতো হয়ে যাবে। এখানে এরা ছিল 2 জন, আরো 3 জন ছিল যাদের মাথার উপরে খড়গুলো উঠাই দিতে। এখানে 2টা নৌকা ছিল, একটা নৌকা 2টা, আর এই একটা নৌকা যাচ্ছে, হচ্ছে নৌকা কি দিয়ে তৈরি। আশা করছি সবাই বুঝছি। এরপর ভাইয়া তোমাদেরকে বলেছি যে কার সাথে কার কথা হয়েছে, সেগুলো বলেছি। কৈলাসের সাথে মাসি পিসির কিভাবে কথা হয়েছে। এরপরে হ্যাঁ, কৈলাস ভার্সেস মাসি পিসির কি কি কথা হয়েছে সেটি বলেছে। কৈলাস এবং যোগুর কি কি কথা হয়েছে। বুড়ো রহমান এবং আলহাদির ব্যাপারে কি হয়েছে, যে বুড়ো রহমানের একটা মেয়ে মারা গেছে, তো সে আলহাদির দিকে তাকে মনে হচ্ছে যে তার মেয়ের চাপ সে দেখতে পাচ্ছে, এটা বলেছি। গোকুলে হামলা করেছে, কোন দিন হামলা করেছে বলছে যে শুক্লপক্ষের মানে 12তম সন্ধ্যাতে সে রাতে সে হামলা করেছে, ঠিক আছে। আচ্ছা, রান্না টান্না সেরেছে, খাওয়ার আয়োজন করবে ঠিক সেই সময়, সেখানে আমি তোমাদেরকে বললাম সমর্থ মানে কি যৌবন প্রাপ্ত মেয়ে, রসুচালা রান্নাঘর, ব্যঞ্জন তরকারি, এগুলো বলেছি। এরপরে কানাই চৌকিদার সাথে কে কে ছিলেন, সরকার বাবু, দারোগা বাবু, সবাই বলেছি। ও কানাই চৌকিদার এসে বলছেন যে দারোগা বাবু এসে বসে আছে, আপনাদেরকে দ্রুত যেতে হবে। এখানে দারোগা বাবুকে মানে ওই যে গোকুলের এখানে দারোগা বাবু এসে বসে আছেন, আপনাদেরকে দ্রুত যেতে হবে। দারোগা বাবু হচ্ছে গোকুলদের লোক, শেষ। এই ছিল মাসি পিসি। বলো মাসি পিসি সবাই ক্লিয়ার ভাইয়া, বলো মাসি পিসি সবাই ক্লিয়ার।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিসমিল্লাহির রহমানির রহিম, তোমাদের প্রিয় প্ল্যাটফর্ম পড়ো এইচএসএন অ্যাডমিশন কেয়ার ইনশাআল্লাহ এবছর তোমাদেরকে নিয়ে সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থীদেরকে পাবলিক ইউনিভার্সিটি চান্স করাবে। তোমাদের যাদের টার্গেট ঢাকা বিশ্ববিদ্যালয়, তাদের জন্য আমরা নিয়ে এসেছি টার্গেট ডিও চ্যালেঞ্জ কোর্স। এই কোর্স প্রত্যেকটি শিক্ষার্থী করতে পারবে এবং প্রত্যেকটি ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিতে পারবা। আমাদের এই বছরের সফলতা তোমরা অলরেডি প্রত্যেকে দেখেছো। আমাদের এখান থেকে অষ্টম সহ বিভিন্ন পজিশন বিভিন্ন ইউনিভার্সিটিতে হয়েছে এবং টোটাল 207 জনের অবিস্মরণীয় সাফল্য তোমরা দেখতে পেয়েছো। আমরা যেটি তোমাদের জন্য করেছি সেটি হচ্ছে মানবিক এবং বিবেক পরিবর্তনকারী তোমরা যারা আছো, তোমাদের জন্য আমাদের বাংলা এমসিকিউ 40টি থাকবে, রিটেন 10টি ক্লাস থাকবে, ইংরেজি এমসিকিউ 40টি, রিটেন 15টি, ইংরেজি টেক্সট বুকের ক্লাস, সাধারণ জ্ঞানের ক্লাস, মৌলিক সাধারণ জ্ঞানের ক্লাস থাকবে, উপর হিসেবে সাবহেডিং টার্গেট দিয়ে বুক উপর হিসেবে এগুলো থাকবে। এক্সট্রা আরো কিছু তোমাদেরকে সুবিধা দিব এবং তোমাদের এই কোর্স ফি থাকবে 6000 টাকা, বাট এই পরীক্ষা চলাকালীন আমরা নিচ্ছি 3000 টাকা। আর শীট সহ যদি তুমি নিতে চাও, ভর্তি হতে চাও 3500 টাকা। একইভাবে ব্যবসা শাখার শিক্ষার্থীরা একই মূল্য। যারা ভর্তি হতে চাচ্ছ আমাদের 0130783850 এই নাম্বারে যোগাযোগ করো। ওকে, চলো এবার বিলাসী বিলাসী একদম অল্প সময় শেষ করব ইনশাল্লাহ। সবাই একটু ধরো বিলাসী, একদম সহজ হবে। সবাই একটু ধরো বিলাসী, সবাই ধরেছি, মুখস্থর মতো তো করে দিয়েছি, আর কি একটু বিলাসী ধরো ভাইয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমরা যেটি দেখবো সেটি হচ্ছে মৃত্যুঞ্জয়। বেশি মজা করে পড়াইতে পারি না, সময় একদম কম। তো মৃত্যুঞ্জয় মৃত্যুঞ্জয় হচ্ছে বিষকণ্ঠ শিব বা মহেশ্বরের অন্য নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। থার্ড ক্লাসে পড়তো, থার্ড ক্লাস মানে অষ্টম, দ্রুত লিখে ফেলি। থার্ড ক্লাসে পড়ে, ফোর্থ ক্লাসে পড়ার ইতিহাস কখনো শুনিনি। আচ্ছা আমি তোমাকে বলি, ধরে নাও এই যে তোমাকে কথাগুলো বলছি এটা হচ্ছে আমি গালিব। গালিব, যাহা গালিব তাহাই নেড়া। ধরো না আমার এখানে আমার নাম হচ্ছে নেড়া। তো আমি তোমাদেরকে এই কথাগুলো এখন বলবো যে আমাদের এলাকার একজন বড় ভাই ছিলেন, তার নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। এই মৃত্যুঞ্জয় থার্ড ক্লাসে পড়ে, মানে ক্লাস 8-এ পড়ে। ক্লাস 7-এ যে সে পড়ছে এটা আমরা কখনো দেখিনি। সেকেন্ড ক্লাসে যে উঠবে, হ্যাঁ ক্লাস 8-এ সেকেন্ড ক্লাসে উঠবার খবর পাইনি। সরি, সেকেন্ড ক্লাস মানে ক্লাস 9-এ। ক্লাস 9-এ যে সে কখনো উঠবে কিনা সেটার খবর আমরা পাইনি। বাপ মা ভাই বোন কেউ ছিল না। বাবা মা নাম দিল মৃত্যুঞ্জয় আর শ্বশুর নাম দিল মন্ত্র ঔষধি। মৃত্যুঞ্জয়ের বাবা মা তার নাম দিল মৃত্যুঞ্জয়, বাট সে মৃত্যুকে জয় করতে পারেনি, সে মারা গেছে। আর তার শ্বশুর নাম দিল তাকে মন্ত্রশুদ্ধি। স্কুলের পথে মৃত্যুঞ্জয় ভাইয়ের সাথে দেখা হইতো, সে বয়সে আমাদের থেকে অনেক বড়। এবার আমার সাথে মুখস্থ বলো, বিসমিল্লাহির রহমানির রহিম বলো। মৃত্যুঞ্জয় থার্ড ক্লাসে পড়ে, থার্ড ক্লাস মানে ক্লাস, মৃত্যুঞ্জয় ক্লাস 8-এ পড়ে। মৃত্যুঞ্জয় আমার এলাকার বড় ভাই। মৃত্যুঞ্জয় ক্লাস 7-এ কখন পড়ছে ইতিহাস আমরা কখনো দেখিনি, ক্লাস 9-এও তাকে উঠতে দেখিনি। এরপর হচ্ছে বাপ মা ভাই বোন, মৃত্যুঞ্জয়ের বাপ মা ভাই বোন কেউ ছিল না। মৃত্যুঞ্জয়ের বাবা তার নাম দিয়েছিল মৃত্যুঞ্জয়, কিন্তু সে মৃত্যুকে জয় করতে পারেনি, সে মারা গিয়েছে। আর মৃত্যুঞ্জয়ের মানে তার শ্বশুর নাম দিতে তাকে মন্ত্র ঔষধি। মৃত্যুঞ্জয়ের মূল নাম ছিল বিষকণ্ঠ শিব বা মহেশ্বর। সে বয়সে আমাদের থেকে অনেক বড়। মৃত্যুঞ্জয় ভাইয়ের সাথে আমাদের কোথায় দেখা হইতো? স্কুলের পথে দেখা হইতো। ওকে, ফোর্থ ক্লাস মানে কি বললাম তো ভাইয়া? ফোর্থ ক্লাস মানে এই যে থার্ড ক্লাস মানে অষ্টম, ফোর্থ ক্লাস মানে সপ্তম, আর সেকেন্ড ক্লাস মানে নবম। একটু লিখে ফেলো তো ভাইয়া। স্কুলের পথে দেখা হতো কার সাথে? মানে মৃত্যুঞ্জয় তো আমার এলাকার বড় ভাই। মৃত্যুঞ্জয়কে আমরা কোথায় দেখতাম? ওই যে স্কুলের দিকে যাইতে মৃত্যুঞ্জয় ভাইয়ের সাথে দেখা হইতো, স্কুলের পথে দেখা হইতো মৃত্যুঞ্জয় ভাইয়ের সাথে। তাহলে ভাই থার্ড ক্লাস মানে ক্লাস 8-এ পড়তো। ক্লাস 7-এ যে সে পড়ছে ইতিহাস আমরা কখনো শুনি নেই। আর ক্লাস 9-এও যে উঠতে পেরেছে এটাও শুনি নেই। বাবা মা ভাই বোন কেউ ছিল না। বাবা মা নাম দিছে তার মৃত্যুঞ্জয় আর তার শ্বশুর নাম দিছে তাকে মন্ত্র ঔষধি। তার সাথে আমার সাথে মৃত্যুঞ্জয় ভাইয়ের সাথে কোথায় দেখা হইতো বলতো? স্কুলের পথে দেখা হইতো এবং সে আমাদের থেকে বয়সে অনেক বড়। ভাইয়া ফোর্থ মানে ভাইয়া 7 বলছে, কিন্তু 7। আচ্ছা এবার হচ্ছে ভাইয়া মৃত্যুঞ্জয় ভাইয়ের যা যা ছিল, সবাই ধরো মৃত্যুঞ্জয় ভাইয়ের যা যা ছিল। মৃত্যুঞ্জয় ভাইয়ের ছিল প্রকাণ্ড আম কাঁঠালের বাগান, প্রকাণ্ড পৌর বাড়ি, এক জ্ঞাতি খুঁড়া। মানে একজন আঙ্কেল ছিল। মৃত্যুঞ্জয় ভাই নিজে রাঁধিয়ে খাইতো, আম বাগানটা জমা দিয়ে সারা বছর চলতো। আর ওই যে একজন আঙ্কেল ছিল, তার আত্মীয় ছিল, তার দুইটা কাজ ছিল। একটা হচ্ছে
ভাইয়ের মানে এটা হচ্ছে তার ভাইয়ের ছেলে, মৃত্যুঞ্জয়ের আঙ্কেল। তো এই মৃত্যুঞ্জয়ের আঙ্কেল মৃত্যুঞ্জয়ের ব্যাপারে সবসময় দুর্নাম রটনা করতো, যে এই যে বাগান, বাগানের অর্ধেক তার নিজের। আর আরেকটা দুর্নাম করতো যে হচ্ছে এই যে মৃত্যুঞ্জয়, মৃত্যুঞ্জয় গাঁজা খায়, গুলি খায়, আরো কত কি কি, এগুলো লিখে ফেলো, শেষ। মৃত্যুঞ্জয়ের যা যা ছিল বলো। প্রকাণ্ড আম কাঁঠালের বাগান, ভাইয়ের কথা বলতে আসলে কষ্ট হচ্ছে, বুঝছো? বিসমিল্লাহির রহমানির রহিম। মৃত্যুঞ্জয়ের যা যা ছিল বলো। প্রকাণ্ড আম কাঁঠালের বাগান, প্রকাণ্ড পোড়ো বাড়ি, আর এক জ্ঞাতি খুঁড়া ছিল। খুঁড়ার কাজ ছিল দুইটা, যে ওই বাগানের অর্ধেক আমার, আর আরেকটা কাজ হচ্ছে কি, যে আমার এই ভাইয়ের ছেলে গাঁজা খায়, গুলি খায়, আরো কত কি কি, এই, শেষ। মৃত্যুঞ্জয় ভাই যেহেতু বাবা মা ভাই বোন কেউ ছিল না, নিজে রাঁধিয়া খাইতো। এখন তোমার প্রশ্ন হচ্ছে ভাই মৃত্যুঞ্জয় ভাই কিভাবে চলতো? আম বাগানটা জমা দিয়ে সারা বছর চলতো। ওকে, আশা করছি সবাই বুঝছো। আল্লাহর রহমতের সাজ্জাদ না বুঝছো? ওকে। এবার হচ্ছে খুঁড়া, খুঁড়ার কাজ, বুঝছো? খুঁড়ার কাজ হচ্ছে বাইপুর নামাবের দুর্নাম করে, সে গাঁজা খায়, গুলি খায়, আর বাগানের অর্ধেক তার নিজের, বলেছি, শেষ। খুঁড়ার কাজ ছিল এটা। মৃত্যুঞ্জয়ের ব্যবহার কেমন সেটা এবার শোনো। মৃত্যুঞ্জয়ের ব্যবহার, মৃত্যুঞ্জয় ভাই ছেঁড়া খোড়া মলিন বৈশ নীরবে চলতো। মৃত্যুঞ্জয় ভাই তো আদু ভাই ছিল, মানে সে তো ওই যে ক্লাস 8-এ পড়তেছে পড়তেছে পড়তেছে। এটা আমি অনেক মজা করে বলতাম, খুব কষ্ট হচ্ছে কথা বলতে, বুঝছো? কেন ভাই? ছেঁড়া খোড়া মলিন বৈশ নীরবে চলতো, কারোর সাথে কথা বলতো না, অন্যরাই তার সাথে কথা বলতো। মৃত্যুঞ্জয় ভাই কারোর সাথে কথা বলতো না। এই যে মৃত্যুঞ্জয় ভাইয়ের সাথে আমাদের সাথে স্কুলে যাওয়ার পথে দেখা হইতো, সে কারোর সাথে কথা বলতো না, অন্যরাই তার সাথে কথা বলতো। মৃত্যুঞ্জয় ভাই সবাইকে দোকানে খাওয়াইতো, শুধু ছেলেরা না, অনেক ছেলের বাপও মৃত্যুঞ্জয় ভাই থেকে টাকা নিত। এই কথা সেই কথা বলে অনেক ছেলের বাপও টাকা নিত, কারণ মৃত্যুঞ্জয় ভাইয়ের মন ছিল উদার। আবার খেয়াল করো, মৃত্যুঞ্জয় ভাইয়ের ছেঁড়া খোড়া মলিন বই কেন বলতো? মৃত্যুঞ্জয় ভাইয়ের বই, বই হওয়ার কথা ছিল নতুন, মৃত্যুঞ্জয় ভাইয়ের বই ছেঁড়া খোড়া মলিন কেন? এই প্রশ্নটা আসতে পারে না? কারণ হচ্ছে মৃত্যুঞ্জয় ভাই ক্লাস 8-এ অনেক বছর ধরে পড়ে, এই কারণে মৃত্যুঞ্জয় ভাইয়ের বইগুলো পুরাতন হয়ে গেছে। আচ্ছা, বুঝছি। আচ্ছা, এরপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কারোর সাথে মৃত্যুঞ্জয় ভাই কথা বলতো না, অন্যরাই মৃত্যুঞ্জয় ভাইয়ের সাথে কথা বলতো, সবাইকে মৃত্যুঞ্জয় ভাই ভরপুর দোকানে খাওয়াইতো। অনেক, শুধু ছেলে না, অনেক ছেলের বাপও মৃত্যুঞ্জয় ভাই থেকে টাকা নিয়ে গেছে। এবার হচ্ছে মৃত্যুঞ্জয়ের অসুস্থতা, সবাই ধরবে। মৃত্যুঞ্জয় ভাই একবার অনেক বেশি অসুস্থ হয়েছে। মৃত্যুঞ্জয় ভাই যখন অসুস্থ হয়েছে, তখন একজন বুড়া মালও মৃত্যুঞ্জয় ভাই চিকিৎসা করলো। মালও হচ্ছে সাপের ওজা, সবাই লিখে ফেলি। মালও হচ্ছে সাপের ওজা। একটু লিখে ফেলি ভাই, মালও হচ্ছে সাপের ওজা। কিন্তু এমনি মূলত মালও বলতে হচ্ছে এমন সম্প্রদায় যাদের পেশা হচ্ছে মাছ ধরা। মালটা হচ্ছে আসলে এমন সম্প্রদায় যাদের পেশা হচ্ছে মাছ ধরা। গল্পে আমরা মালও বলতে বুঝি সাপের ওজা। দেখো, মাল হচ্ছে এমন সম্প্রদায় যাদের পেশা হচ্ছে মাছ ধরা, বাট গল্পে আমরা মালও বলতে বুঝি সাপের ওজা। তো মৃত্যুঞ্জয় ভাই অনেক বেশি অসুস্থ হয়েছেন। অসুস্থ হওয়ার পরে, মৃত্যুঞ্জয় ভাই অনেক বেশি অসুস্থ হচ্ছে। অসুস্থ বুড়া মালও তার চিকিৎসা করলো, আর মেয়ে বিলাসী সেবা করলো। বিলাসীর বয়স 18 অথবা 28 হবে, এটা লিখে রাখা। এখন কোথায় কিভাবে এটা বলা হলো সেটা ভাই তোমাদেরকে বলবো। তাহলে ভাইয়া, মৃত্যুঞ্জয় ভাই যখন অসুস্থ হয়েছে, তুমি আমাকে বলো মৃত্যুঞ্জয় ভাইয়ের কাছের লোক কে ছিল? ওই যে খুড়া, ওই খুড়া ছিল না? কিন্তু খুড়া মৃত্যুঞ্জয় ভাইয়ের দেখাশোনা করা নেই, মৃত্যুঞ্জয় ভাইয়ের দেখাশোনা করেছে একজন বুড়া মালো, যাকে মৃত্যুঞ্জয় ভাই চিনে না, জানে না। তো মৃত্যুঞ্জয় ভাইয়ের বুড়া মালো হচ্ছে সাপের ওজা, বাট গল্পের মধ্যে মালো হচ্ছে এমন সম্প্রদায় যারা মাছ ধরে। তো মালো চিকিৎসা করলো, আর মেয়ে বিলাসী সেবা করলো। এই যে মেয়ে বিলাসী মৃত্যুঞ্জয় ভাইয়ের সেবা করে সুস্থতা করলো, মৃত্যুঞ্জয় ভাই তার প্রেমে পড়ে গেল এবং তাকে বিয়ে করলো, শেষ। এরপর আমরা দেখবো ভাইয়া, নেড়া দেখতে আসলো। নেড়া মানে আমি মৃত্যুঞ্জয় ভাইকে দেখতে গেলাম। তোমরা যেখানে নেড়া পাবা সেখানে মনে করবা আমি। ওকে, যেখানে নেড়া পাবা সেখানে মনে করবা যে গালিব ভাই মৃত্যুঞ্জয়কে দেখতে গেল। সন্ধ্যায় অন্ধকারে লুকাইয়া গেলাম। গালিব ভাই, আমি মৃত্যুঞ্জয় ভাইকে কখন দেখতে গেলাম? একদিন সন্ধ্যা অন্ধকারে লুকাইয়া গেলাম। তুমি আমাকে প্রশ্ন করো কেন লুকাইয়া গেলাম? লুকাইয়া গেলাম এই কারণে যে মৃত্যুঞ্জয় ভাই বিলাসীকে বিয়ে করেছে, এটা অনেক বেশি অপরাধ করে ফেলেছে। তো বিয়েটা করছে, এটা কোনো সমস্যা নেই। বিয়ে তো করছে করছে, ওই মেয়েটার হাতে নাকি ভাত খাইছে, অন্য পাপ। কি পাপ? অন্য পাপ। এটা কোনো কথা হইলো? চিন্তা করো তাহলে, মানে এখানে কিন্তু হেয় করা হয়েছে বিষয়টাকে, যে মানে তার যে মূল আত্মীয়, সে তাকে সেবা শুশ্রূষা করেনি, ওই মেয়েটা সেবা করছে, সেটার কোনো গুরুত্ব নেই। মেয়েটা হাতে ভাত খেয়েছে, এটা নাকি অপরাধ। এই কারণে আমি একদিন সন্ধ্যা অন্ধকারে লুকিয়ে তাকে দেখতে গেলাম। দেখলাম দরজা খোলা। ভাই ক্লিয়ার? আমি যখন মৃত্যুঞ্জয় ভাইকে দেখতে গেলাম, দেখলাম দরজা খোলা, উজ্জ্বল প্রদীপ জ্বলতেছে,
সামনের দবদবে বিছানায় মৃত্যুঞ্জয় ভাই শুয়ে আছে, বিলাসী বিছানায় বসে পাখার বাতাস করিতেছিল। বিলাসীর দিকে আমি তাকে বুঝতে পেরেছিলাম যে ফুলদানিতে জল দিয়ে ভিজে রাখা বাসি ফুলের মতো। তোমাকে কেউ যদি পছন্দ করে ফুল দেয়, ওই ফুলটা তুমি পানিতে ভিজে রাখলে সেই ফুলটা যখন বাসি হয়ে যাবে তখন সেটা নাড়া দিলে পড়ে যাবে না। বিলাসী এমন হয়ে গেছে মৃত্যুঞ্জয় সেবা করতে করতে ঘুম মারতে মারতে, মনে হচ্ছে বিলাসীকে তুমি জাস্ট ওই যে ভিজে রাখা বাসি ফুলের মতো জাস্ট মানে একটু ইয়ে করলে পড়ে যাবে। আবার খেয়াল করো, আমি যখন মৃত্যুঞ্জয় ভাইকে দেখতে গেলাম, সন্ধ্যায় গেলাম, দেখলাম দরজা খোলা, উজ্জ্বল প্রদীপ জ্বলতেছে, সামনের দবদবে বিছানায় মৃত্যুঞ্জয় ভাই শুয়ে আছে, বিলাসী বিছানা, ভাইয়া ক্লিয়ার দেখো তো, মুখস্থ থাকবে তো, সামনের দবদবে বিছানায় মৃত্যুঞ্জয় ভাই শুয়ে আছে। এরপরে বিলাসী, বিলাসী তো আমি যখন মৃত্যুঞ্জয় ভাইকে দেখতে গেছি তখন বিলাসী কি করতেছে, মৃত্যুঞ্জয় ভাইয়ের বিছানায় বসে পাখার বাতাস করতেছে। আর বিলাসীর দিকে আমি তাকে বুঝতে পেরেছি যে তাকে মানে একদম ফুল দিয়ে ফুলে ওই যে পানিতে ভিজিয়ে রাখা বাসি ফুলের মতো যে টোক দিলে পড়ে যাবে। ওকে, আর তার দিকে তাকে মনে হয়েছিল তার বয়স 18 কি 28। বিলাসীর দিকে তাকিয়ে আমার মনে হয়েছিল যে বিলাসীর বয়স 18 কি 28। সব আসবে যে দবদবে, সামনের দবদবে কোথায়, সামনের দবদবে বিছানা। ওকে, এরপরে শুয়েছিল বিলাসী, পাখার বাতাস করতেছিল, এগুলো মনে রাখবা। নেড়ার সাথে মৃত্যুঞ্জয়ের কথা। এবার আমি, নেড়া মানে গালিবে, গালিবের সাথে মানে আমার সাথে মৃত্যুঞ্জয়ের কথা। আমি বললাম যে ভাই প্রায় মানে প্রায় 1.5 মাস মৃত্যুঞ্জয় শয্যাগত, 10-15 দিন সে অজ্ঞান অচেতন ছিল, কয়েকদিন হলো সে লোক চিনতে পারিতেছে। যদি এখন শুয়ে আছে তারপরে সমস্যা নেই, মোটামুটি সুস্থ হয়ে গেছে। তাহলে এই তথ্যটা মনে রাখবা, 1.5 মাস সে শয্যাগত ছিল, 10-15 দিন ডিরেক্ট অজ্ঞান ছিল, এই কয়েকদিন হলো সে মোটামুটি লোক চিনতে পারতেছে। ওকে ভাই, একবার খেয়াল করো, মৃত্যুঞ্জয় ভাই টোটাল কত মাস অসুস্থ ছিল? 1.5 মাস অসুস্থ ছিল, 10-15 দিন সে অজ্ঞান ছিল, কয়েকদিন হলো সে লোক চিনতে পারতেছে। ওকে, শেষ, সবাই বুঝছি ভাই, মুখস্থ থাকবে। আচ্ছা, এবার হচ্ছে ভাইয়া নেড়ার সাথে মৃত্যুঞ্জয়ের কথা, মানে আমার সাথে মৃত্যুঞ্জয়ের কথা। আমি মৃত্যুঞ্জয়ের সাথে কথা বললাম, কথা বলে আমি মোটামুটি শেষ করলাম। এবার হচ্ছে ভাইয়া এখানে তুমি লিখবা যে হচ্ছে যে বিলাসী গালিবেকে এগিয়ে দেয়া, বা বিলাসী, সব একটু খেয়াল করে এখানে লাইনটা, বিলাসী নেড়াকে এগিয়ে দিল, বিলাসীর সাথে নেড়া এগিয়ে দেবা, নেড়াকে বিদায় দেওয়া, বলো বিলাসী নেড়াকে বিদায় দিচ্ছে, বিদায়, বিলাসী নেড়াকে বিদায় দিল। পথ তো দূরের কথা, হাত পর্যন্ত দেখা যায় না, এরকম অন্ধকার, কারণ তাদের বাড়ি বাগানের অনেক ভেতরে। পথ তো দূরের কথা, হাত পর্যন্ত দেখা যায় না, প্রদীপ লইয়া ভাঙ্গা পাঁচিরের শেষ পর্যন্ত। তখন বিলাসী আমাকে বলে গালিব তোমাকে কি প্রদীপ লইয়া, মানে ওই যে প্রদীপ চেরাক, তো বুঝছো চেরাক বা প্রদীপ লইয়া ভাঙ্গা পাঁচিরের শেষ পর্যন্ত রেখে আসবো কি, রাস্তা পর্যন্ত তোমায় রেখে আসবো কি? আমি তার এই সাহসিকতা দেখে মুগ্ধ হলাম। আমি চিন্তা করলাম সে রোগা লোকটাকে রেখে আমাকে এগিয়ে দিবে, এটা মানায় না। তখন আমি তাকে বললাম পৌঁছে দিতে হবে না, শুধু আলোটা দাও। সে আবার আমাকে বললো গালিব একলা যেতে ভয় করবে না তো? আমি বললাম না, বাগানটা ছিল 20-25 বিঘার বাগান। এটা 2বার বলবো ভাইয়া। বিলাসী নেড়াকে বিদায় দেওয়ার সময় পথ তো দূরের কথা, হাত পর্যন্ত দেখা যায় না। নেড়া আমার প্রতি বিলাসী আমার প্রতি অনেক আন্তরিকতা দেখালো, যে গালিব তোমাকে রাস্তা, তুমি এইভাবে মনে রাখবে, দেখবে মুখস্থ হয়ে যাবে। গালিব তোমাকে রাস্তা পর্যন্ত রেখে আসবো কি, পৌঁছে দিতে হবে না, শুধু আলোটা দাও, একলা যেতে ভয় করবে না তো? আমি না বলে চলে আসলাম, কারণ হচ্ছে আমি বুঝতে পেরেছি যে সে একটা রোগা মানুষকে রেখে চলে আসবে। আর বাগানটা ছিল 20-25 বিঘার বাগান, বাগানটা ছিল 20-25 বিঘার বাগান। ওকে, নেড়ার এক আত্মীয়ের মৃত্যুর সময় নেড়া ছিল। আচ্ছা, এই যে এবার আমি তোমাদেরকে একটা কথা বলি, দেখো এই অন্ধকারের মধ্যে এই বিলাসী মৃত্যুঞ্জয়কে এত সুন্দর সেবা করে সুস্থ করলো, তখন আমার এক আত্মীয়ের কথা মনে পড়লো। ওই আত্মীয়ের মৃত্যুর সময় আমি সেখানে ছিলাম, তার সদ্যবিধবা স্ত্রী আর আমি ছিলাম, মানে তার মানে সে মারা গেল, আমি ছিলাম, আর তার সদ্যবিধবা স্ত্রী ছিল। তো সে এরকম চিল্লাচ্ছে, কিরকম চিল্লাচ্ছে যে তখন সহমরণ নিষেধ ছিল, স্বামী মারা গেলে স্ত্রী একসাথে মারা যাবে, এটা হচ্ছে সহমরণ। তখন সরকারের পক্ষ থেকে সহমরণটা নিষিদ্ধ ছিল। সে চিল্লাইতেছে সহমরণ হইলে সরকারের কি, এই সেগুলো নিষিদ্ধ, মানে সে চাচ্ছে কি সে স্বামীর সাথে মারা যায়। কিন্তু কাহিনীটা কি দেখো, কাহিনীটা হচ্ছে সে স্বামী জীবিত থাকা অবস্থায় নির্ভয় কিন্তু 25 বছর সংসার করছে। কিন্তু প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি যখন তাকে বললাম আমি একটু বাইরে যেতে হবে, যে এই যে তাকে মানে বিদায় দেওয়ার জন্য বা তার একদম শেষ কাজ করার জন্য আমাকে সবকিছু করতে হবে, তখন ওই আত্মীয়, এই যে বিধবা স্ত্রী, সে আমাকে বলে যে তুমি আপাতত যেও না, সকালে যেও, মানে একটু পরে যেও। তো তখন আমি ভাবলাম
মৃত্যুটা যদি সহে, মৃত্যু দেহটা অন্ধকার রাতে 5 মিনিটের জন্য সইবে না। মানে এই আত্মীয়টা সে একা থাকতে পারবে না, সে মৃত্যুটা সইতে পারলো, মৃতদেহটার সাথে 5 মিনিট সইতে পারবে না। এটা দ্বারা কি বুঝছো বলতো? দেখো, বিলাসী মৃত্যুঞ্জয়কে এই অন্ধকারের মধ্যে এই অসুস্থ অজ্ঞান ছিল 15 দিন, বুঝতে পেরেছ? এই যে অজ্ঞান ছিল, এরপরে বিলাসী তাকে এত সেবা শুশ্রূষা করছে, দেখো কত কিছু করছে। আর এদিকে এই মহিলাটা তার স্বামীর সাথে 25 বছর সংসার করছে, সে মানে তার মৃত্যুটা সইতে পারলো, মৃতদেহটা মানে জাস্ট 5 মিনিটের জন্য সইবে না, মানে 5 মিনিটের জন্য সে থাকতে পারবে না এর সাথে। বুঝতে পেরেছো বিষয়টা? আশা করছি সবাই বুঝতে পেরেছো। এরপর আমরা যেটি দেখবো, খুড়া সহ মৃত্যুঞ্জয়ের বাড়ি। আমরা খুড়া, ওই যে ভাইয়া বুড়া আছে না, ওই যে মৃত্যুঞ্জয়ের আঙ্কেল, এই বুড়া সহ আমরা মৃত্যুঞ্জয়ের বাড়িতে গেলাম। প্রায় 2 মাস মৃত্যুঞ্জয়ের কোনো খবর নিই নেই। হ্যাঁ, তো সত্যযুগ এবং কলি, সত্যযুগ হচ্ছে হিন্দুদের প্রথম যুগ, যে যুগে কোনো অপরাধ ছিল না। কলি হচ্ছে হিন্দুদের শেষ যুগ, হিন্দুদের পুরাণে বর্ণিত শেষ যুগ, যে যুগে অনেক বেশি অন্যায় অত্যাচার অবিচার হবে। আচ্ছা, খুড়া সহ আমরা মৃত্যুঞ্জয়ের বাড়িতে চললাম। কেন চললাম? ওই যে মৃত্যুঞ্জয় অন্ন পাপ করেছে। খুড়া সারাদিন সবাইকে বলে যে মৃত্যুঞ্জয় অন্ন পাপ করেছে, আমরা এটার একটা বিহিত করতে হবে। তো খুড়া নালতের মৃত্যুর বংশের অভিভাবক হয়ে চলো, খুড়া চললো নালতের মৃত্যুর বংশের অভিভাবক হয়ে। আর আমরা খুড়ার সাথে 10-12 জন ছিলাম এলাকার পক্ষ থেকে, মনে থাকবে, আমরা 10-12 জন ছিলাম খুড়ার সাথে এলাকার পক্ষ থেকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 10-12 জন গ্রামের পক্ষ থেকে যখন আমরা সেখানে উপস্থিত হলাম, কোথায় বলতো? বিলাসীদের বাড়িতে। যখন মানে সবেমাত্র সন্ধ্যায় যখন আমরা উপস্থিত হলাম, তখন সবেমাত্র সন্ধ্যায় বিলাসী বাঙ্গা বারান্দার একধারে রুটি বানাচ্ছে। ভাইয়া, এই যে খুড়া সহ আমরা 10-12 জন গেলাম, তখন বিলাসী কি করতেছে? বাঙ্গা বারান্দার এক পাশে রুটি বানাচ্ছে। কার জন্য? মৃত্যুঞ্জয়ের জন্য। বিলাসী এই যে আমাদের 10-12 জন এবং খুড়াকে লাথে হাঁটি, মানে আমাদের হাতে কি ছিল? লাঠি ছিল। আমাদের হাতে লাঠিগুলো দেখে বিলাসী ভয়ে নীল বর্ণ হয়ে গেল। খুড়া উকি দিয়ে দেখলো মৃত্যুঞ্জয় শুয়ে আছে। খুড়া যখন উকি দিয়ে দেখছে মৃত্যুঞ্জয় শুয়ে আছে, সে কি করছে? আস্তে শিকলটা টানে দিছে। শিকলটা টানলে আর মৃত্যুঞ্জয় ভাই বেরোতে পারবে না। বিশ্বাস করো, খুড়া এরপরে এই বিলাসী ভাবিকে এত গালিগালাজ করলো, মানে যেটি তুমি বিশ্বাস করতে পারবে না, এরকম গালিগালাজ করলো। গালিগালাজ করার পরে খুড়া সহ আমরা সবাই ইয়াকে নিয়ে মানে টানা হেঁচড়ে করে সবাই মোটামুটি বিলাসীকে একটু মায়ের দিল এবং টানা হেঁচড়ে করে বের করে দিল। বিলাসী যে এত মায়ের খাচ্ছে, এরপর তার একটা অনুরোধ, প্লিজ, যে এই যে ঘরের মধ্যে যে মানুষটা, সে রোগা মানুষ, সারা রাত খেতে পারবে না, আর যে রুটি বানাচ্ছে রুটিগুলো শিয়াল কুকুর খেয়ে ফেলবে। মনে রাখো ভাইয়া, কি বলছি? বিলাসী বলছে যে প্লিজ আমাকে এরকম করেন না, আমি জাস্ট ওকে রুটিটা দিয়ে আসি, রোগা মানুষ সারা রাত খেতে পারবে না, বাইরের রুটিগুলো শিয়াল কুকুর খেয়ে ফেলবে। ভাইয়া মনে থাকবে? তাহলে তোমরা এই যে ভালোবাসার বিষয়টা বুঝতে পেরেছো তো? আচ্ছা, ওই তাহলে 10-12 জন গ্রামের পক্ষ থেকে চললাম। যখন উপস্থিত হলাম সবেমাত্র সন্ধ্যা, বিলাসী বাঙ্গা বারান্দার এক পাশে রুটি বানাচ্ছে। ভয় নীল বর্ণ হয়ে গেল। খুড়া উকি দিয়ে দেখলো মৃত্যুঞ্জয় শুয়ে আছে। সেই শিকলটা টেনে দিল। শিকলটা টেনে দিয়ে, হ্যাঁ, সে কি করছে বলতো? সেই শিকলটা টেনে দিয়ে এরপর মোটামুটি গালিগালাজ করলো। এরপর আমরা সবাই তাকে মোটামুটি মাইর দিলাম, মাইর দিয়ে তাকে বের করে দিলাম। বাট সে একটা অনুরোধ করলো যে আমি রুটিগুলো দিয়ে আসি, সারা রাত খেতে পারবে না, রোগা মানুষ, বাইরে শিয়াল কুকুর খেয়ে ফেলবে। এই সবাই এটা বুঝছি? আচ্ছা, এরপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আচ্ছা, এরপর আমরা যেটি দেখবো, মুখোপাধ্যায় মহাশয়ের বিধবা পুত্রবধূ। একদম সহজে বলে দিব ভাইয়া, যে তোমাদেরকে একটা কাহিনী বলবো। কাহিনী হচ্ছে মুখোপাধ্যায় মহাশয়ের বিধবা পুত্রবধূ। মানে এই যে মুখোপাধ্যায় মহাশয় আছে না, মুখোপাধ্যায় মহাশয়ের ছেলের বউ কাশিবাস করে আসলো। আমি এখন আর বেশি ব্যাখ্যা বললাম না। কাশি কোথায় এসে বছর 2 কাশিবাস করে আসলো, মানুষ কানাকানি করলো। সে কাশিতে তুমি ভালো কাজও করা যায়, খারাপ কাজও করা যায়। মানে বলতে গেলে অনেক কথা বলতে হয়, এই কারণে বেশি বললাম না। আচ্ছা, তো এখন এই যে বিধবা পুত্রবধূর বিধবা পুত্রবধূর যে দেবর ছিলেন, সে দেবর চিন্তা করছেন যে ছোট বাবু, সে দেবরটা হচ্ছে ছোট বাবু, এটা লিখে ফেলো তো, ছোট বাবু। তাহলে ছোট বাবু চিন্তা করছেন যে সকল সম্পত্তি যদি হাতছাড়া হয়ে যায়, তখন সে কি করছে? সে অর্ধেক সম্পত্তি ওই বিধবার, এটা যদি হাতছাড়া হয়ে যায়, পরে সে এই যে মুখোপাধ্যায় মহাশয়ের বিধবা পুত্রবধূকে কাশি থেকে নিয়ে আসছে। এখন সবাই কি বলা বলি করতেছে? সবাই বলা বলি করতেছে যে মুখোপাধ্যায় মহাশয়ের বিধবা পুত্রবধূ যেখানেই গেছে, সেটা কিন্তু কাশি হইলো, সে কিন্তু পবিত্র জায়গায় যায়নি, সে কিন্তু খারাপ কাজ করতে গেছে।
বের কথা বুঝছো? যখন সবাই এভাবে বলা বলি শুরু করেছে, তখন সে অর্ধেক সম্পত্তি বিধবা, এবং সেটা যদি হাতছাড়া হয়ে যায়, ছোট বাবু এই বিধবা পুত্রবধূকে নিয়ে এসছে, এসে কি করেছে বলতো? ছোট বাবু পূজা বাবদ 200 টাকা দিয়েছেন, 5খানা গ্রামের ব্রাহ্মণদের সুদক্ষিণা দিয়েছেন, প্রত্যেক সৎ ব্রাহ্মণের হাতে কাঁচার গ্লাস দিয়েছেন। এটা আগে মুখস্থ করো যে ছোট বাবু কি করেছেন। মনে করো তোমার এলাকায় অনেক দুর্নাম, এখন তুমি কি করবা? তুমি ধরে কিছু হুজুর এবং এলাকার সম্মানিত ব্যক্তি যারা আছেন, এদেরকে যদি সুন্দর করে খাওয়াই দাও, দেখবা যে তোমার ব্যাপার আর এলাকার কেউ কিছু বলবে না। বিষয়টা এরকম না? ঠিক এই কাহিনীটি ঘটছে। যে কি হয়েছে, যে কাহিনীটি হচ্ছে, ছোট বাবু যখন চিন্তা করছে যে তার ভাবির ব্যাপারে মানুষ বিভিন্ন কথা বলছে, তখন সে কি করছে, তখন সে এই যে পূজা বাবদ 200 টাকা দিচ্ছেন, 5খানা গ্রামের ব্রাহ্মণদের সুদক্ষিণা দিয়েছেন, প্রত্যেক সৎ ব্রাহ্মণের হাতে কাঁচার গ্লাস দিয়েছেন। সবাই এটা একটু 2-3 বার বলো। সবাই একটু এটা 2-3 বার বলো। এটা 2-3 বার বলো তো ভাইয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে ভাইয়া, পূজা বাবদ 200 টাকা দিয়েছেন, 5খানা গ্রামের ব্রাহ্মণদের সুদক্ষিণা। সুদক্ষিণা হচ্ছে ভাইয়া পুরোহিতের সম্মানে বা সালামি। লেখো, পুরোহিতের, পুরোহিতের মানে আমাদের হুজুরদের ধরে নাও, পুরোহিতের সালামি, পুরোহিতের সালামি। সবাই এটা লিখে ফেলবে, পুরোহিতের সালামি। সবাই লিখে ভাইয়া, সুদক্ষিণা হচ্ছে ভাইয়া পুরোহিতের সালামি। ওকে, হয়েছে ভাইয়া? কাহিনী কি বুঝো নাই? আমি বলছি ভাইয়া, এখানে মুখোপাধ্যায় মানে এখানে তোমাকে, আচ্ছা কাহিনীটা আমি আবার বলি, বিসমিল্লাহির রহমানির রহিম। ধরে নাও, সুন্দর করে বুঝো, ধরে নাও এই যে বিলাসী যে মৃত্যুঞ্জয়কে ভাত খাওয়াইছে, এটা তো অন্য পাপ। চিন্তা করো, এইটা অন্য পাপ, এইটার অপরাধ বা এটার বিচার হয়েছে, অথবা খুঁড়ে এটার বিচার করলো। কিন্তু তুমি দেখো, এরকম কত অপরাধ এমনিতে উড়ে চলে যায়। কিভাবে চলে যায়? সেটাই মিলেছে যে মুখোপাধ্যায় মহাশয়ের বিধবা পুত্রবধূ, সে কাশিতে গেছে। কাশী হচ্ছে ভারতের উত্তরপ্রদেশে অবস্থিত তীর্থস্থান। সেখানে কাশী হচ্ছে ভারতের উত্তরপ্রদেশে অবস্থিত তীর্থস্থান। সেখানে ভালো মানুষ যেভাবে যায়, খারাপ মানুষের সেভাবে যায়। তো এই যে বিধবা পুত্রবধূ সেখানে ভালো কাজের জন্য যায়নি, তিনি পতিতাতে গিয়েছিলেন। এলাকার সবাই জেনে গেছেন যে মুখোপাধ্যায় মহাশয়ের বিধবা পুত্রবধূ পতিতাতে গিয়েছেন। এভাবে যখন সারা এলাকায় হয়ে গেছে, তখন তার দেবর ছোট বাবু টেনশনে পড়ে গেছেন, ইনি তো কিছু অর্ধেক সম্পত্তি ওই বিধবার, এটা যদি আমার হাতছাড়া হয়ে যায়। তখন তিনি চিন্তা করছেন এলাকার মানুষদেরকে মোটামুটি খাওয়াইলে এই দুর্নামটা শেষ হয়ে যাবে। তখন তিনি ছোট বাবু পূজা বাবদ, পূজা পূজা চলছে, তখন 200 টাকা দিচ্ছেন। আশেপাশের 5 গ্রামের ব্রাহ্মণ যারা যারা ধর্মের কাজ করে, তাদেরকে পুরোহিত সালামি দিয়েছেন, আর প্রত্যেক সব ব্রাহ্মণের হাতে কাঁচার গ্লাস দিয়েছেন। এটা বুঝো নেই? তখন সবাই বলা বলে শুরু করছে, আরে না, এই যে মুখপাধ্যায় মশাই বিধবা পুত্রবধূ ভালো জায়গায় গিয়েছে। বুঝে গেছে? এই সবাই বুঝছি। এবার এবার বিষয়টা বুঝছো ভাইয়া? মানে দেখছো, খাওয়ানোর পর আর কোনো অপরাধ নাই, এটাই বোঝানো হয়েছে। তাহলে ভাই আবার বলো, বছর 2 কাশিবাস করে আসলো, কয় বছর? মুখোপাধ্যায় মহাশয়ের বিধবা পুত্রবধূ কয় বছর কাশিবাস করলো? 2 বছর। কাশী কি ভারতের উত্তরপ্রদেশে অবস্থিত তীর্থস্থান। সেখানে মানে ভালো লোক যেভাবে যায়, খারাপ লোকও যায়। বাট মুখোপাধ্যায় মহাশয়ের বিধবা পুত্রবধূ যেখানে গেছেন, সেটা কিন্তু অবশ্যই খারাপ জায়গা, পতিতা ছিল। সে খারাপ জায়গায় গেছিল, মানুষ কানাকানি করলো যে না এটা খারাপ জায়গায় গেছে, এবং এটা যখন কানাকানি হচ্ছিল, তখন অর্ধেক সম্পত্তি বিধবার, সেটা যদি হাতছাড়া হয়ে যায়, ছোট বাবু পূজা বাবদ 200 টাকা দিয়েছেন, 5খানা গ্রামের ব্রাহ্মণদের সুদক্ষিণা দিয়েছেন, প্রত্যেক সৎ ব্রাহ্মণের হাতে কাঁচার গ্লাস দিয়েছেন। শেষ ভাই, আল্লাহর রহমতে বুঝছি, আল্লাহর রহমতে বুঝছো? ওকে, এরপর তো মৃত্যুঞ্জয়ের সাথে আবার দেখা। ভাই মোটামুটি শেষ হয়ে গেছে। এবার আমরা দেখবো ভাই মৃত্যুঞ্জয়ের সাথে আবার দেখা। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বছর খানেক আগে মশার কামড় সহ্য করতে না পেরে আমি সেটা বন্ধ দিয়ে কামাখ্যা থেকে সন্ন্যাসী বন্ধ দিয়ে চলে আসছি। আমি গালিব মাহমুদ কামাখ্যা গেছি। কামাখ্যা হচ্ছে ভারতের আসাম রাজ্যে অবস্থিত তীর্থস্থান। বলো, কামাখ্যা কোথায়? কামাখ্যা হচ্ছে ভারতের আসাম রাজ্যে অবস্থিত তীর্থস্থান। তো এগুলো ভাই বলতে চান, তোমরা তো এগুলো বইতে পাবা। তো আমি কামাখ্যায় গেলাম, কামাখ্যা আমি সন্ন্যাসী বন্ধ দিয়ে চলে আসছি। কেন? মশার কামড় আমার আর সহ্য হচ্ছে না। বছর খানেক আগে মশার কামড় সহ্য করতে না পেরে আমি কামাখ্যা থেকে সন্ন্যাসী বন্ধ দিয়ে ফিরে এসেছি। তাহলে তোমরা এটা মনে রাখবে যে গালিব ভাইয়া মৃত্যুঞ্জয়ের সাথে আবার হঠাৎ দেখা হয়ে গেছে। ওই যে ওইটার পরে, কোনটার পরে?
ওই যে ভাবিকে মায়ের দিয়ে বের করে দিয়েছেন, এরপরে গালিব ভাই কোথায় চলে গেছেন? কামাখ্যা চলে গেছেন। আচ্ছা যাই, দুপুরবেলা, কখন? দুপুরবেলা ক্রোশ 2 দূরের মালপাড়ার ভিতর দিয়ে আমি চললাম। ক্রোশ 2 কোষ মানে 4 মাইল, 4 মাইল থেকে একটু বেশি, 2 কোষ মানে 4 মাইল থেকে একটু বেশি। একদিন দুপুরবেলা আমি 2 কোষ 2 মালপাড়ার ভিতর দিয়ে চললাম। একটি কুটিরের দ্বারে দেখলাম মৃত্যুঞ্জয় ভাই বসে আছে, একটা ছোট্ট কুটিরের দ্বার, দেখলাম যে মৃত্যুঞ্জয় ভাই বসে আছে। ওকে, সিনারিটা ভাবো যে আমি কামাখ্যা থেকে চলে আসলাম বছর খানেক আগে। একদিন আমি দুপুরবেলা 2 কোষ 2 মালপাড়ার ভিতর দিয়ে চলছি, ওরা দেখি যে মৃত্যুঞ্জয় ভাই বসে আছে। ওকে, এরপরে মৃত্যুঞ্জয় ভাইয়ের অবস্থা দেখো। মৃত্যুঞ্জয় ভাইয়ের অবস্থা হচ্ছে মাথায় গেরুয়া পাগড়ি, বড় বড় দাড়ি চুল, গলায় রুদ্রাক্ষ পুতির মালা। গালিব ভাই যখন মৃত্যুঞ্জয় ভাইকে দেখলো তখন মৃত্যুঞ্জয় ভাইয়ের অবস্থা কি বলো? মাথায় গেরুয়া পাগড়ি, বড় বড় দাড়ি চুল, গলায় রুদ্রাক্ষ এবং পুতির মালা, মানে সে এখন কি হয়ে গেছে? পুরো দমে সাপুড়ে হয়ে গেছে। এখন আমি মৃত্যুঞ্জয় ভাইকে দেখে আমি এটা ভাবলাম যে আমি অনেক কায়েস্তের ছেলে সাপুড়ে হয়ে গেছে, ব্রাহ্মণের ছেলে মেতর হয়, সৎ ব্রাহ্মণের ছেলে ডোম হয়, ঠিক আছে? তাহলে এটি হচ্ছে মানে মানুষ বিভিন্ন কারণে তাদের জাত পরিবর্তন করে। যে আমি কায়েস্তের ছেলে সাপুড়ে হইতে দেখেছি, ব্রাহ্মণের ছেলে মেতর হইতে দেখেছি, সৎ ব্রাহ্মণের ছেলে ডোম হইতে দেখেছি, কায়েস্তের সন্তান কসাই হইতে দেখেছি। আচ্ছা যাই হোক, তো আমি পুরোটা কাহিনী, মানে ভাই গলা শুকিয়ে গেছে তো এই কারণে পুরোটা কাহিনী তোমরা মুখস্থের মতো মনে রাখতে পারবা। যে আমি যখন সেখানে গেলাম, মৃত্যুঞ্জয় ভাইকে দেখলাম, তখন বিলাসী পুকুর থেকে জল আনতে গেল, মায়ের খাওয়ার পরের দিন এখানে চলে আসছে এবং শোকে আছে, কোথায় নাকি আজ সাপ ধরার বায়না আছে। ভাই মায়ের খাওয়ার পরের দিন তারা এখানে চলে আসছে। ওকে, আচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমরা যেটি দেখবো সেটা হচ্ছে নেড়া যখন সাপুড়ে, আমি নিজে সাপুড়ে হয়ে গেছি, মানে আমার এখন শখ আমি সাপুড়ে হবো, তা আমি নিজে পুরো দমে সাপুড়ে হয়ে গেছি। আচ্ছা, ছোটবেলা থেকে আমার 2টা শখ ছিল, একটা হচ্ছে গোকরা সাপ ধরিয়া পোষা, আর একটা হচ্ছে মন্ত্র সিদ্ধ হওয়া। ওকে, তো মাস খানেকের মধ্যে আমি মোটামুটি মোটামুটি সব শিখে ফেলেছি। ওকে, এবং আমিও মোটামুটি কবজিতে ওষুধ সমেত মাদুলি যা আছে সব বাদে আমিও সাফল্য হয়ে গেছি। আবার বুঝো, আমার মানে নেড়ামারি তো গালিব বে, আমার 2টা শখ ছিল, একটা হচ্ছে গোকরা সাপ ধরিয়া পোষা, মানে সেটাকে পালবো, আর একটা হচ্ছে মন্ত্র সিদ্ধ হওয়া। তো এটা আমি মাস খানেকের মধ্যে আয়ত্ত করে ফেলেছি, এবং আমি আমার কবজিতে ওষুধ সমেত মাদুলি মাদুলি যা আছে সব দিনে আমিও সাপুড়ে হয়ে গেছি। যাই হোক, যেদিন আমার মৃত্যুঞ্জয় ভাইয়ের সাথে দেখা, সেদিনই নাকি মৃত্যুঞ্জয় ভাইয়ের কোথায় সাপ ধরার কথা আছে। মাস খানেকের মধ্যে নেড়া মন্ত্র হিসাব শিখে কবজিতে ওষুধ সমেত মাদুলি বাঁধিয়ে দোস্তর মতো সাপুড়ে হয়ে গেছে। সাপ ধরার বিষয় নেড়ার মন্তব্য, মানে সাপ ধরার বিষয় আমি যখন 1 মাসের মধ্যে এটা শিখে ফেলেছি, তখন আমার কিছু মন্তব্য আছে। আমার কিছু মন্তব্য আছে। সাপ ধরা আসলে কঠিন না। আর ধরা সাপ তুমি যদি 2-4 দিন হাঁড়িতে পুড়িয়ে রাখার পর 20 দাঁত ভাঙ্গা হোক আর না হোক, কামড়ায় না, চক্র তুলিয়া বান দেখায়, ভয় দেখায়, সাপুড়দের লাভের ব্যবসা হচ্ছে শিকড় বিক্রি করা। মুখস্থ ভাই কি বলছি, আমি যদি এটা 1 মাসের মধ্যে আয়ত্ত করে বলছি, আমি এখন আমার অভিজ্ঞতা হয়ে গেছে, আমি তোমাকে যেটা বলবো শোনো। তুমি কি মানে সাপুড়ে হতে চাও? সাপ ধরা তো আসলে কঠিন না। তুমি যদি একটা সাপ 2-4 দিন হাঁড়িতে পুড়িয়ে রাখো, 20 দাঁত ভাঙ্গা হোক আর না হোক, সে তোমাকে কামড়াবে না, সে তোমাকে শুধু ভয় দেখাবে, চক্র দিলা ভয় দেখাবে। আর সাপুড়েদের সবচেয়ে লাভের ব্যবসা হচ্ছে শিকড় বিক্রি করা। আচ্ছা, সাপ ধরার বিষয় নিয়ে এই বিষয়ে বিলাসীর, এই যে সাপুড়েদের সবচেয়ে লাভের ব্যবসা শিকড় বিক্রি করা, এই বিষয়ে বিলাসী ভাবের আপত্তি আছে। সাপের মুখে একটা লোহার শিক পুড়িয়ে বার কয়েক ছেঁকা দিতে হয়। এরপরে তুমি এই কলমটা দেখাও না শিকড় দেখাও না কি দেখাও, সে সাপ ভয় পাবেই। তাহলে বলো কি বলছি, এই বিষয়ে বিলাসীর আপত্তি। সাপুরের মুখে একটা লোহার শিক, সুন্দর করে বুঝো, সাপের মুখে একটা লোহার শিক পুড়িয়ে তুমি যদি কয়েকবার ছেঁকা দাও, তখন তুমি ওই সাপকে যা দেখাও ওই সাপ ভয় পাবে। আচ্ছা যাই হোক, তো বিসমিল্লাহির রহমানির রহিম। কোষ ডাইরেক্ট ধরে গোয়ালার বাড়িতে সাপ ধরার ঘটনা। এখানে মৃত্যুঞ্জয় মারা যাবে, সুন্দর করে বুঝবা। যে বিলাসী বাবির কাছে যখন কেউ আসতো যে সাপ ধরতে হবে, আমাদের বাড়িতে সাপ আছে, সাপ ধরতে হবে, তখন বিলাসী বাবি আসলে এটাতে এত বিলাসী বাবি জান এটা ভণ্ডামি। তিনি বলতেন যে আজ শনিবার, আজ মঙ্গলবার, এগুলো বলে লোকদেরকে তাড়াই দিতেন। কিন্তু মৃত্যুঞ্জয় ভাই থাকলে সে লোভ সামলাইতে পারতো না। তো একদিন এক গোয়ালার বাড়িতে, গোয়ালা মানে গরুওয়ালার বাড়িতে গেল। মৃত্যুঞ্জয় গেছে, ভাবি গেছে, আমি গেছি। তো গরুওয়ালার বাড়িতে যেহেতু ভাবির অভিজ্ঞতা বেশি, ভাবি বলছে এখানে সাপ একটা না 2টা আছে। গরুওয়ালা বাড়ি যারা তারা বলছেন না সাপ একটা আছে। তো মৃত্যুঞ্জয় ভাই সেখানে হাত দিল, হাত দেওয়ার পর সাপ একটা ধরছে, একটা ধরে যখন আমার কাছে দিছে, আরেকটা ওইখানে সাপ ছিল, ওই সাপটা মৃত্যুঞ্জয় ভাইকে কামড়াই দিছে। বুঝছো ভাইয়া, এই হচ্ছে কাহিনী ভাইয়া।
তো গর্তে সাপ একটা, তারা বলল। বিলাসী বলল না, দুইটা বা তার অধিক আছে, যেহেতু গর্তের ভিতরে কাগজ পাওয়া গেছে, এই কারণে গর্তটা নতুন না, গর্তটা পুরাতন, সাপ দুইটা বা তার বেশি আছে, এই কথা বিলাসী ভাবেই বললো। প্রমাণ কি? কাগজ আছে। মিনিট 10 মধ্যে প্রকাণ্ড, মিনিট 10 মনে রাখবা, 10 মিনিটের মধ্যে প্রকাণ্ড খরিশ গোখরো ধরিয়া মৃত্যুঞ্জয় আমার হাতে দিল। ওকে, মিনিট 15-20-এর মধ্যে মৃত্যুঞ্জয় বমি করে দিল। মানে আরেকটা সাপ মৃত্যুঞ্জয়কে কামড়ালো এবং 15-20 মিনিটের মধ্যে মৃত্যুঞ্জয় বমি করে দিল। নিকটবর্তী 3-4 জন ওস্তাদ আসলো। আমরা 33 কোটি দেবদেবীর দোহাই পড়তে লাগলাম। হিন্দুদের দেবী 33 কোটি না? আরো আধা ঘন্টা দস্তাদব্দি করার পর মৃত্যুঞ্জয় মারা গেল। আর বিলাসী 7 দিনের বেশি বাঁচেনি, বিলাসী আত্মহত্যা করলো। শেষ। সহজ না ভাইয়া? এবার আমাকে মাঝার, আমাকে মুখস্থ দাও এটা। ভাইয়া, আল্লাহ রহমতে ভাইয়াকে মুখস্থ দিতে পারবা? মুখস্থ দিতে পারবা ইনশাল্লাহ? মুখস্থ দিতে পারবা? টানা ক্লাস নিচ্ছি তো, এই কারণে। এই যে গত বছর এরকম গলা বসে গেছে, খুব কষ্ট হয়েছে, আল্লাহ জানে আগামীকাল কি হয়। আবার এখনো মূল বিষয় থেকে গেছে ইংলিশ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার। না, অনেক বড় না ভাইয়া। প্রথমে তুমি মনে রাখবা কি, প্রথমে মৃত্যুঞ্জয় সম্পর্কে জানবা, মৃত্যুঞ্জয়ের কি ছিল, মৃত্যুঞ্জয়ের ব্যবহার কেমন, এবং মৃত্যুঞ্জয়ের সাথে আমার দেখা। এরপরে মৃত্যুঞ্জয় অসুস্থ হয়েছে, এই গল্পটাই ভাববে যে মৃত্যুঞ্জয় অসুস্থ হয়েছে, তার বাড়িতে গালি পেয়ে গেছে। হ্যাঁ, এরপরে মৃত্যুঞ্জয়ের বাড়িতে ওই যে খুড়াসহ আমরা সবাই গেছি, যাই বের করে দিয়েছি। এরপরে মুখোপাধ্যায় মহাশয়ের বিধবা পুত্রবধূর কথা, এরপরে যে এক আত্মীয়ের মৃত্যু, এরপর মৃত্যুঞ্জয়ের সাথে আমার আবার দেখা হয়েছে কিভাবে, ঠিক আছে। এরপরে আমি যখন সাপুড়ে হয়ে গেছি, সাপ ধরার বিষয়ে আমার মন্তব্য, সাপ ধরার বিষয় ভাবির মন্তব্য। এরপরে ওই যে ওই দিন গোয়ালার বাড়িতে গিয়ে মৃত্যুঞ্জয় মারা গেল। শেষ। ঠিক আছে। আমাদের আগামী আমাদের আগামী কালকে ক্লাস শিডিউল আমরা জানি। আগামীকালকে আমাদের হচ্ছে সিরাজউদ্দৌলা নাটক, আমার পথ, রেইনকোট, মানব কল্যাণ, ঠিক আছে। আর আজ রাত 10টায় এমসিকিউ ক্লাস আছে, ঠিক আছে। আজ রাত 10টায় বাংলার বস সোহাগ ভাইয়ের এমসিকিউ ক্লাস আছে। না ব্রেক না, আমি ক্লাস শেষ করে দিচ্ছি, তোমরা এখন বসে বসে পড়বা। আচ্ছা, যাদের কঠিন লাগছে তারা আবার খেয়াল করো বিলাসী কিভাবে, যে প্রথমে মৃত্যুঞ্জয়ের পরিচয়, মৃত্যুঞ্জয়ের কি কি সম্পদ ছিল, এরপরে মৃত্যুঞ্জয়ের অসুস্থ হয়েছে, অসুস্থ হওয়ার পরে মৃত্যুঞ্জয় বিলাসীকে বিয়ে করছে, আমি মৃত্যুঞ্জয়ের বাড়িতে গেলাম, এরপর ওই যে খুঁড়া গেল কয়েকজন লোক নিয়ে, এরপরে এই যে কাহিনীগুলো তো তোমাদেরকে বলেছি। এরপরে আমি যখন আবার কামাখ্যা থেকে আসি, মৃত্যুঞ্জয় ভাইয়ের সাথে দেখা হইলো, এখান থেকে তো মোটামুটি কাহিনী শেষ। ভালো করে পড়ো, সবাই একটু ভালো করে পড়ো, ঠিক আছে। মাজার সকালে সিরাজউদ্দৌলা, মাজার সকালে সিরাজউদ্দৌলা। আচ্ছা ভাইয়া, সকাল 10টা 30 সিরাজউদ্দৌলা নাটকের ক্লাস হবে, গালিব মাহমুদ পেজে। তো সবাই যত সময় থাকে, আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালাম।